পদ্ধতি মূল্যায়ন। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আর সারাদিনই আজকে আপনাদের হচ্ছে নাকি শুরু থেকেই একটু মানসিক ক্লান্তিও আসে, তো যাই হোক আমাদের সালাত আদায় করলে এটা একটা মনে প্রশান্তি আসে। তো আমার কথা কি শোনা যাচ্ছে পেছন থেকে? আচ্ছা, ধন্যবাদ। যেহেতু আমাদের আসলে এই বিষয়গুলো এমন একটি বিষয় যেগুলো সারাদিনও আলোচনা করা যাবে, 2 দিন 3 দিন ধরেও আলোচনা করা যাবে, অনেক কাজকর্ম করা যাবে। তা আমরা সংক্ষিপ্তভাবে যেটা একেবারেই আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত বা আমাদের পেশার সঙ্গে সম্পর্কিত, আমাদের কাজের সঙ্গে সম্পর্কিত, সেই জিনিসগুলো আপনাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা শেয়ার করব। এখানে যতটা না আমরা থিওরি দেখব, তার চেয়ে দেখব আমাদের আমাদের ক্লাসরুমে আসলে বাস্তবতায় কি ঘটে এবং কি করা যায়, অর্থাৎ বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা কিছু জানার চেষ্টা করব। তো আমার প্রথমে সেশন ছিল না আদর্শ পাঠদান পদ্ধতি, তো পরে যাই হোক আমাকে প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব কর্তব্য এটি একটু আলোচনা করতে বলা হয়েছে। যেহেতু সময় আমরা এটার জন্য 4:40 বা 4:45 পর্যন্ত এটা নিয়ে একটু আমরা আলোচনা করব। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সঠিক সময় শেষ করার। আর এখানে একটু আমরা শেয়ারিং করব, মানে একে অপরের সঙ্গে যার যেটা অভিজ্ঞতা আছে আমরা যখন দরকার হবে আমরা একটু শেয়ারিং করব। শেয়ারিংটা কিন্তু শেখার একটা বড় উপায়। তো এখানে প্রতিষ্ঠান প্রধান কেউ আছেন এরকম, মানে আচ্ছা আছেন না? আচ্ছা, তা আমাদের আরো সুবিধা হবে, ওনাদের বাস্তব বা অভিজ্ঞতা থেকে আমরা একটু। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো দেখুন, আমি আমার পরিচয়টা দিয়ে দিয়েছি এবং অলরেডি পরিচয় করিয়ে দিয়েছেন আমাকে। তা আমি মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে দেখছি যে আমাদের বিষয় হলো প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব কর্তব্য। এরপর কাজ করে না নাকি? আচ্ছা, কম করছে এর উপরে। হ্যাঁ, ওই ইয়ার আপনার স্ক্রিনের উপরে ভালো কাজ করে, এই যে এগুলো স্ক্রিন হলে ভালো কাজ। আচ্ছা, দেখ দরকার নেই আমাদের ছোট। আচ্ছা, তা আমি যদি এখানে একটি চিত্র দেখেন, মাঝখানে প্রধান শিক্ষক, তাকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় এখানে সংযোজনা করা হয়েছে। পড়া যাচ্ছে কি? একটু ঝাপসা হবে, ছবিটা নিয়ে তো এই জন্য একটু ঝাপসা হচ্ছে। দেখেন, কাছে থেকে ধীরে ধীরে কি পরিসর বড় হচ্ছে না? পরিসর বড় হচ্ছে। হ্যাঁ, তো একটু ভালো করে খেয়াল করুন যে আসলে প্রধান শিক্ষকের এখান থেকে আমরা একটি ধারণা নিতে পারি। আসলে আমি প্রধান শিক্ষকই উল্লেখ করছি, আমরা যেহেতু মাধ্যমিক পর্যায়ে প্রশিক্ষণটা দিই এই কারণে আমরা প্রধান শিক্ষক উল্লেখ করছি। আসলে প্রতিষ্ঠান প্রধান শব্দটা ব্যবহার করলে সব প্রতিষ্ঠানের জন্য এটা প্রযোজ্য হয়, তা আপনারা প্রতিষ্ঠান প্রধানই এটাকে ধরে নেবেন। হ্যাঁ, আচ্ছা। তো কি পরিসরের মধ্যে অনেক কিছু আছে না এখানে? অনেক কিছু। আমরা ধীরে ধীরে দেখছি যে কাছ থেকে ধীরে ধীরে ওনার পরিসরটা বাড়ছে। হ্যাঁ, বাড়ছে। তো এখন তাহলে আমাকে একটু বলেন যে এই যে আমরা পরিসরটা দেখলাম, এই পরিমণ্ডলে অর্থাৎ একজন প্রতিষ্ঠান প্রদানের যে কাজের যে দায়িত্ব বা যে পরিধি বা পরিসর, এর মধ্যে কি কি আছে এই দেখে আমরা কি কি বুঝলাম? কারা কারা আছে বা কাদের কাদের সঙ্গে নিয়ে কি নিয়ে কাজ করতে হয় তাকে? সহকারী শিক্ষকদের নিয়ে, শিক্ষার্থী নিয়ে, শ্রেণীকক্ষ, খেলার মাঠ। আমরা একটু প্রতিষ্ঠানের বাইরে যদি যাই, হ্যাঁ, শিক্ষা বোর্ড, মানে সমাজের আমরা দেখলাম রাজনৈতিক ব্যক্তিত্ব বা বিশিষ্ট ব্যক্তিত্ব বা জ্ঞানী ব্যক্তি, অভিভাবক থাকে না? অভিভাবক থাকে আমাদের। আচ্ছা, তো ধীরে ধীরে আমরা একটু দেখে নিই জিনিসগুলো। দেখুন, বিদ্যালয়ের বাইরের পরিবেশের যেটা বললাম, বাইরের পরিবেশের ওনার অভিভাবক, সমাজের সদস্যবৃন্দ, তারপরে ছাত্র নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে লাগে। এটা আমাদের অস্বীকার করা কোনো উপায় নেই, বাস্তবতার প্রেক্ষিতে এটা লাগে আমাদের। আচ্ছা, আর কারা থাকেন দেখেন, এগুলো আমাদের সংশ্লিষ্ট যারা প্রশাসনিক যে দপ্তরগুলো সেগুলোর সঙ্গে কিন্তু প্রতিষ্ঠান প্রদানের একটা কাজের পরিসর বা সম্পৃক্ততা আছে। এটা আছে, এটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের সঙ্গে থাকে।
আচ্ছা, ম্যানেজিং কমিটি তো একটা অবশ্যই থাকে। আমরা জানি যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বা এগুলোতে থাকে। আচ্ছা, আপনারা যেগুলো বলেন সেগুলো সবই ঠিক আছে। দেখেন, একটা হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ, শ্রেণীকক্ষ, শিক্ষক এবং শিক্ষার্থী, এই তিনটাই আসলে আমাদের মূল কেন্দ্রবিন্দু থাকে। এই তিনটাকে কেন্দ্র করেই কিন্তু সব বাইরের সব কিছু আবর্তিত হয় আমাদের। আচ্ছা, এখানে আমাদের শিক্ষাক্রম, শিক্ষাসূচি ও শিক্ষা উপকরণ, এটা আমরা ডিটেলসে যাব না। শিক্ষাক্রম হলো পুরোটা, যেখানে আপনার যাবতীয় কিছু সব কিছু থাকবে, একটা শিক্ষার যাবতীয় পরিকল্পনা, উদ্দেশ্য, লক্ষ্য, মূল্যায়ন পদ্ধতি, কিভাবে পড়ানো হবে, কি পদ্ধতিতে পড়ানো হবে, কি পড়ানো হবে, কখন পরীক্ষা নেওয়া হবে, কি পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে, কিভাবে মূল্যায়ন দেওয়া হবে, মার্কস, কোন মার্কসে কি গ্রেড, যাবতীয়। আর শিক্ষাসূচিটা হলো অল্প, যে জাস্ট বাংলা সাবজেক্টে এই টপিকগুলো পড়ানো হবে, শুধু কোন শ্রেণীতে কতটুকু পড়ানো হবে এইটুকু উল্লেখ থাকে। অর্থাৎ শিক্ষাক্রমের একটা অংশ শুধু এখানে উল্লেখ থাকে, আর বাকিগুলো থাকে না। সেটাকে আমরা শিক্ষাসূচি বা সিলেবাস বলে থাকি। আর শিক্ষাক্রমকে বলি কারিকুলাম, মানে কারিকুলামটা হলো পুরো জিনিস, আর ওর মাঝের একটা অংশ হলো সিলেবাসটা, যেখানে শুধু আমরা বলে দিই যে ক্লাস 6-এ বাংলার এইগুলো পড়ানো হবে, আর কিছু নাই। আর শিক্ষা উপকরণ অর্থাৎ আমরা এই পড়ানোর জন্য যেসব জিনিসগুলো ব্যবহার করে থাকি, শিক্ষা উপকরণ। হ্যাঁ, যে এখন আমার এটা একটা উপকরণ, আপনার ক্লাসে যদি ব্যবহার করতে পারেন, আর যে কোনো উপকরণ আমরা ব্যবহার করতে পারি। এখানেও ভৌত অবকাঠামো, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষ, বিভিন্ন কক্ষ, এগুলোতেও প্রধান শিক্ষকের কিন্তু একটা পরিসর আছে। এগুলো দেখভাল করা, সংরক্ষণ করা, উন্নয়ন করা বা নতুন নির্মাণ করা, এগুলো আছে না। প্রধান শিক্ষকেরও একটা ম্যানেজিং কমিটির সঙ্গে বা অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ওনাকেই কিন্তু এগুলোর যোগাযোগটা করা লাগে, ওনার কাজের একটা পরিসরের এটা একটা অংশ। আচ্ছা আচ্ছা, আর বিদ্যালয়ের আরেকটি অংশ আছে কর্মচারী। আমাদের কর্মচারীকেও কিন্তু প্রতিষ্ঠান প্রধানকেই ওনাদেরকে নিয়ন্ত্রণ বা দেখভাল সব কিছু করা লাগে একটা প্রতিষ্ঠান প্রধানকে। ম্যানেজিং কমিটি হয়তো সময়ে সময়ে বিভিন্ন পরিস্থিতিতে আসেন, কিন্তু সার্বিক যে সার্বক্ষণিক দেখাশোনা সেটা কিন্তু প্রতিষ্ঠান প্রধানকেই করতে হয় আমাদের। হ্যাঁ, আচ্ছা, তো এই কাজের পরিসরগুলোকে আমরা এখন দেখে যে কোন ক্ষেত্রে কি কাজ করতে পারবেন সেগুলো দেখব। তা আমরা যদি দেখি, এখন বলেন যে একটা প্রতিষ্ঠান প্রধানকে কার্যগুলোকে যদি আমি ভাগ ভাগ করে দিই, কি কি কাজ হতে পারে। আমি ধরুন একটি দিলাম যে প্রশাসনিক কাজ, যেমন একটি কাজ আছে, এরকম আর কি কি কাজ আছে প্রধান শিক্ষকের থাকতে পারে। একটি হলো প্রশাসনিক দেখভাল করা, এটা একটা ওর কাজের ক্ষেত্র। আর কি কি হতে পারে? জি বলেন, কোনো সমস্যা নাই, আমরা শেয়ার করবো। হ্যাঁ, এটা প্রশাসনিক, মানে ওনার প্রশাসনিক দায়িত্ব এটা। আচ্ছা, অবকাঠামো, একাডেমিক একটা দায়িত্ব আছে না? আর কি আছে? আচ্ছা, আর্থিক বিষয় কে দেখে? আচ্ছা, আমরা একটু দেখি দায়িত্বগুলো। হ্যাঁ, যেহেতু সময় কম। প্রশাসনিক, একাডেমিক অর্থাৎ লেখাপড়া সংক্রান্ত, যেটি একাডেমিক বলছি। আর্থিক, বিভিন্ন আর্থিক হিসাব নিকাশ, বরাদ্দ, এগুলো প্রধান শিক্ষকের নেতৃত্বে হয় না, ওনার আদেশে বা উনিই দেখভাল করেন, ওনার নেতৃত্বে এবং ওনার প্রশাসনিক ক্ষমতার প্রেক্ষিতেই কিন্তু ওই কাজগুলো হয়। উন্নয়নমূলক, বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হতে পারে। আপনার লাইব্রেরিতে বই নাই, আপনি কিছু বই নিয়ে আসলেন। শ্রেণীকক্ষে ফ্যান নাই, ফ্যান দিয়ে দিলেন, এটাও কিন্তু উন্নয়ন। বসার জায়গাটা উন্নয়ন করলেন, ভবন নির্মাণ করলেন, বিভিন্নমূলক উন্নয়ন এটা হতে পারে। অবকাঠামো উন্নয়ন হতে পারে, আবার একাডেমিক কাজেও বিভিন্ন উন্নয়ন হতে পারে। শিক্ষকদের প্রশিক্ষণ দিলেন, এটাও কিন্তু একটা উন্নয়ন। শৃঙ্খলা বিধান, এটা কিন্তু প্রতিষ্ঠান প্রধানকেই নিয়ন্ত্রণ করতে হয়। উনি হয়তো নিজে দায়িত্ব পালন না করলেও উনার নেতৃত্বে এটা কাউকে এভাবে কমিটি দিয়ে বা কাউকে দায়িত্ব দিয়ে শৃঙ্খলাটা উনাকেই কিন্তু রক্ষা করতে হয়। লেখাপড়ার মান নিশ্চিতকরণ, শিক্ষার পরিবেশ। আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের আপনার পড়ালেখার মানটা অনেকখানি কিন্তু সেই প্রতিষ্ঠানের প্রধানের উপর নির্ভর করে।
এটা কি আপনারা বিশ্বাস করেন? শিক্ষকের উপর তো নির্ভর করে, কিন্তু ওই শিক্ষকদের কিভাবে মোটিভেট করবেন, কিভাবে কাজে লাগাবেন, কিভাবে পরিচালনা করবেন, এটার উপরেও কিন্তু নির্ভর করে। যেমন আমাদের রাজশাহীতে সরকারি কলেজ অনেকগুলোই আছে, একই কর্মকর্তা, কেউ সিটি কলেজে আছেন, কেউ রাজশাহী কলেজে আছেন, কেউ নীলগিরি আছেন, কিন্তু আমাদের দেশব্যাপী আমরা প্রথম কোনটা? রাজশাহী কলেজ। একই কর্মকর্তা, যিনি আজকে সিটি কলেজে আছেন উনি কালকে রাজশাহী কলেজে যাচ্ছেন, কিন্তু ওই যে কার জন্য ওটা সম্ভব হয়েছে? প্রতিষ্ঠান প্রদান। তো ওনার একটা বড় ভূমিকা আছে। আচ্ছা, বিনোদনমূলক কর্মকাণ্ড, এটি বিভিন্ন আপনাদের প্রতিযোগিতা, বিভিন্ন রকমের, বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক আলাদা আলাদা হয়ে থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কিছু। তো এখন আমরা এই কাজগুলোকে একটু দেখব, সরাসরি আমরা কিছু মানে দায়িত্বে চলে যাব যে ওনার কি কি করলে প্রতিষ্ঠানটা এই কর্ম কার্যাবলীর ক্ষেত্রগুলোকে বিবেচনা করে আমরা এখন স্পেসিফিকভাবে যাব যে কোন ক্ষেত্রে কিভাবে কাজ করলে একটু প্রতিষ্ঠানটা আরও ভালো হয়। তবে এক্ষেত্রে আপনাদের যদি আরও কিছু সংযোজন থাকে অভিজ্ঞতার প্রেক্ষিতে, আপনারা অবশ্যই করবেন যে এভাবে করলে আরও ভালো হবে। হ্যাঁ, না, এটা ওই প্রতিষ্ঠানের সঙ্গে রিলেটেড আমরা এনেছি। হ্যাঁ, এটার আপনার যতটুকু এখানে প্রযোজ্য সেটুকু আপনারা নেবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে একাডেমিক কার্যাবলী, এটা আসলে প্রথম এবং যত কার্যাবলী দেখলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একাডেমিক, মানে লেখাপড়ার বিষয়। তো একাডেমিক যখন কাজ করতে যাবেন, যে শিক্ষাক্রম বাস্তবায়ন, যে কারিকুলাম, আপনাদের প্রত্যেকটা যে ধরনেরই শিক্ষা প্রতিষ্ঠান হোক, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষার ধরনেরই একটা কারিকুলাম কিন্তু আছে। জেনারেল লাইনে একরকম আছে, আপনার কারিগরিতে একটা আছে, আপনাদেরও আছে একটা কারিকুলাম আছে, অর্থাৎ যেটা দেখে আপনারা পড়ান যে কি কি পড়ানো হবে। আচ্ছা, একাডেমিকের তিনটা আমরা বিষয় দেখব। একটা হলো বার্ষিক কর্ম পরিকল্পনা, পাঠ পরিকল্পনার ক্লাস রুটিন। এই তিনটা এখন প্রতিষ্ঠান প্রধান কিভাবে করবেন? স্যার, এখানে আপনারা একটু শেয়ার করতে পারবেন যে বার্ষিক প্ল্যানটা আপনারা কিভাবে করেন, যারা দু একজন আছেন? যে একাডেমিক প্ল্যানটা, মানে সারা বছরের যে প্ল্যানটা আপনাদের এখানে কিভাবে হয়, মানে আমি একটু জানতে চাচ্ছিলাম। কেউ শেয়ার করবেন একটু? হ্যাঁ স্যার, বলেন। ভাগ করে দেন। এই দেখেন, এই কথাটাই কিন্তু চলে এসছে, যে বার্ষিক কর্ম পরিকল্পনা দেখে আমরা কিভাবে এগোই। আর তবে বার্ষিক কর্ম পরিকল্পনা, এটি তো আপনি শুধু বললেন যে লেখাপড়া, সিলেবাসের প্ল্যানিং, হ্যাঁ, কিন্তু একটা প্রতিষ্ঠান প্রধানকে আরও কিন্তু অনেক কাজ করা লাগে, তাই না? এই যে এটা একটা ধরুন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, এখানেও কিন্তু একটা কাউকে কমিটি করে দায়িত্ব দেওয়া হয়েছে, এটাও কিন্তু একটা কাজের কিন্তু একটা অংশ, তাই না? একটা অংশ। তা আমরা যদি দেখি যে কত ধরনের কমিটি হতে পারে একটা প্রতিষ্ঠানে, দেখেন একাডেমিক কাউন্সিল শুধু লেখাপড়ার বিষয় নিয়ে তারা করবে, কখন পরীক্ষা হবে, কখন কাদেরকে ফেল করলে সেই শিক্ষার্থীকে কি করা হবে, বেতন কিভাবে আদায় করা হবে, রুটিনটা কিভাবে হবে, এগুলো। বার্ষিক কর্ম পরিকল্পনা, অর্থাৎ সারা বছরে কখন ছুটি আছে, কখন কোন অনুষ্ঠান হবে, কখন পরীক্ষা হবে, এইগুলো বার্ষিক কর্ম পরিকল্পনা কমিটি করে। এটা একাডেমিক কমিটি শুধু ওই ইয়াটা দেখে আপনার ঠিক মতো ক্লাস হচ্ছে কিনা, ঠিক মতো রুটিনটা হলো কিনা, একাডেমিকটা। আর বার্ষিক কর্ম পরিকল্পনা কমিটি, এরা ওই প্রতিষ্ঠানের একটা বার্ষিক প্ল্যান থাকে যে জুন মাসে এটা হবে, ওই মাসে এটা হবে, এই মাসে এটা, অর্থাৎ সার্বিক প্ল্যানটা। হ্যাঁ হ্যাঁ, বলেন। এগুলা কোনো না কোনো ভাবে প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মধ্যে কিন্তু আছে। হ্যাঁ, বাট আপনি যেটা নোট আকারে আমাদেরকে দেখাচ্ছেন, যদি একটা নোট আচ্ছা, এটাকে সফট কপি দিয়ে গেলে হবে না? আচ্ছা, আমি যাওয়ার সময় দিয়ে যাব। হ্যাঁ, আমি এটা পিডিএফ করে বা এটা দিয়ে যাব, তাহলে আপনাদের আর লেখা লাগবে না। হ্যাঁ, এটা লিখতে গেলে মনোযোগ চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, ভর্তি কমিটি থাকে না? এই সব কমিটিরই কিন্তু প্রধান শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, ওনার নেতৃত্বেই এই কমিটিগুলো ওনাকে গঠন করতে হয়। আপনি যত কাজের ক্ষেত্র ভাগ করে দিবেন,
তত কাজটা ভালো হয়। মানে একটা কমিটিকে যদি আপনি বড় পরিসরে কাজ দিয়ে দেন, ওই কমিটির কাজটা বড় পরিসরে করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়। তা আপনাদের জনবল থাকে, তাহলে কমিটি ভাগ করে দেওয়া ভালো। এবং কাকে কাকে দিবেন সেটা আপনারা ঠিকই জানেন, যে যারা যেই কাজে দক্ষ বা বেশি তাদেরকে ওই ধরনের কমিটিতে দেওয়া ভালো। আর নতুনদের শেখার জন্য করতে হবে কি, ধরুন একজন খুব অভিজ্ঞ, তার সঙ্গে একজনকে ট্যাগ করে দিলেন, যুক্ত করে দিলেন, তাহলে নতুনজন কি হলো, অভিজ্ঞর থেকে শিখে উনিও নিজেকে তৈরি করলো। কারণ আমরা তো জীবনে কোনো কিছুই প্রথম থেকে শিখে আসিনি, দেখে শুনে অন্যের সাহচর্যে আমরা শিখি। তো এই কমিটিগুলো রুটিন প্রণয়ন, ওনাদের কাজকে রুটিন, কোন ক্লাস কখন হবে। পরীক্ষা কমিটি, এরা শুধু পরীক্ষার কখন ডেট দিবে, কিভাবে প্রশ্ন তৈরি করবে, তারপরে খাতা মানে যাবতীয় উপকরণ সংগ্রহ করে পরীক্ষাটা নেওয়া, মার্কগুলো টিচারদের কাছ থেকে নেওয়া, যে আপনারা খাতা দেখে মার্কস দেন, এই কাজগুলো পরীক্ষা কমিটির কাজ। আইন শৃঙ্খলা কমিটি, এটা আসলে আইন শৃঙ্খলা কি, আইন শৃঙ্খলাটা হলো যে ধরুন এই প্রতিষ্ঠানে দুজন বাচ্চা মারামারি করেছে, একজন প্রতিষ্ঠান প্রধান তো সব দায়িত্ব উনি করতে পারবেন না, সমাধান করতে পারবেন না। তা আইন শৃঙ্খলা হলো তখন ওই কমিটিকে প্রতিষ্ঠান প্রধান দায়িত্ব দেবেন যে এই বিষয়টা আপনারা দেখেন এবং সুরাহা করেন। তো এরকম কিছু মানে যেগুলো শৃঙ্খলাজনিত বিঘ্ন ঘটে, সেই কমিটির কাজ হলো এদের কাজ করা। বা যদি ধরেন এই প্রতিষ্ঠানে একটু বাইরের কোনো কেউ এসে বিরক্ত করে বা করে বা উৎপাত করে, তো তাদের কন্ট্রোল করার জন্য ওরকম একটা কমিটি করে যে আপনার বিষয়টা দেখেন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে হোক বা যেখানে যেটা প্রয়োজন সেভাবে আপনারা কাজগুলো করেন। সাংস্কৃতিক কমিটি, এটা আপনাদের বিভিন্ন প্রতিযোগিতা হতে পারে, প্রতিযোগিতা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের হয়। ক্রীড়া কমিটি হতে পারে, ধর্মীয় দিবস পালন কমিটি হতে পারে, যে বিভিন্ন ধর্মীয় দিবসগুলো আমরা পালন করবো, এনারা দায়িত্ব, ওনারাই সব ম্যানেজ করবেন। হ্যাঁ, কীভাবে আয়োজন করা হবে, রুম ম্যানেজ করবেন, কারা কি বক্তৃতা দিবেন, কারা অতিথি থাকবেন, সব কিছু ওনারাই, এটা কার্ড ছাপানোর দায়িত্ব হলো ওই কমিটি ওটা করবে। আর বিভিন্ন জাতীয় দিবস, এটা আমাদের দেশের প্রেক্ষিতে হয়ে থাকে। আরও কিছু কমিটি আছে, তবে এগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দুইটা কমিটি মিলে একটাও করে নিতে পারেন, সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী। যে আমার জনবল নাই, হতে পারে না যে আমার জনবল নেই, আমি হয়তো দুইটা কমিটি মিলে একটা করে দিলাম। যেমন এই ভর্তি কমিটি আর পরীক্ষা কমিটি মিলে একটা করে দিলেন, যে যারা ভর্তি কমিটিতে আছে তারা ওই ব্যাচকে ভালো করে চিনবে না, যেই যারা ভর্তি কমিটির সদস্য, ওনারা যাদের ভর্তি করালেন ওনাদের সম্পর্কে কয়জন আছেন, কয়জন কোন সাবজেক্টের, ওনারা ভালো বুঝবেন। সুতরাং ওনাদের যদি পরীক্ষা কমিটির দায়িত্ব দেন, তাহলে ওনারা ওই পরীক্ষাটা ভালোভাবে নিতে পারবে, যে কোন সাবজেক্টে কতজন গেছে বা কোন ক্ষেত্রে কতজন নিয়েছে ভর্তির সময়, এটা হতে পারে। তাহলে দুটো মার্কস করা যাবে। তো এরকম অনেক কমিটি আছে। দেখেন যে টেন্ডার লিজ ও বিক্রয় কমিটি, এটা হয় কি সরকারি প্রতিষ্ঠানে আমাদের খুব লাগে। আমার যদি একটা গাছ পড়ে যায়, ওই গাছ কিন্তু আমি কাটতে পারবো না, সেটা আমাকে যথাযথ পারমিশন নিয়ে তারপরে ওই টেন্ডার বা সরকারি যে প্রসিডিউর আছে সেটা মেনটেন করে কিন্তু আমাকে কাজ করতে হবে। বা আমি পুরাতন ফার্নিচার বিক্রি করে দেবো, আপনারা বেসরকারি প্রতিষ্ঠান হলে কিন্তু সহজেই বিক্রি করে দিতে পারবেন, আমাদের কিন্তু ওটা পারবো না। আমরা ঝামেলাও আছে কিছু আমাদের সরকারি প্রতিষ্ঠানে, হ্যাঁ, এগুলো বিশেষ ক্ষেত্রে হয়। হোস্টেল কমিটি, আপনাদের দেখলাম আবাসিক আছে, হোস্টেলের সুপার বা এনাদের দায়িত্ব দেওয়া থাকে, উনি ওই হোস্টেলের দেখভাল করা, হোস্টেলের আপনার যারা আবাসিক যদি কোনো ভাতা থাকে বা ফি থাকে সেটা আদায় করা, হোস্টেলের যাবতীয় রক্ষণাবেক্ষণ করা, হ্যাঁ, সব কিছুই হোস্টেল কমিটি করে থাকে। আচ্ছা, ক্রয় কমিটি, এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু ক্রয় কমিটি লাগে। যেমন আপনি ধরুন এই প্রশিক্ষণের জন্য কিছু উপকরণ ক্রয় করবেন, সেটার জন্য একটা কমিটি করে দিলেন, বা যদি আগে থেকে ক্রয় কমিটি থাকে যে হ্যাঁ আপনি এটা করেন, বা আপনার প্রতিষ্ঠানে যে ধরেন হোয়াইট বোর্ড কিনবেন বা ফ্যান কিনবেন বা কিছু কিনবেন, ওই কাজটা করবে ক্রয় কমিটি, তারাও এটা দেখভাল করবে, কি প্রসিডিউর মেনটেন করে কিভাবে করবে ওটা ক্রয় কমিটি, অন্য কারো মাথা ব্যথা নেই। আচ্ছা, এগুলো আরও অনেক, যে সাহিত্য ম্যাগাজিন আপনাদের এখানে প্রকাশিত হয়, একটা আমি যতদূর জানি এখান থেকে একটু প্রকাশিত হয়। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্নতা কমিটি, এটা থাকতে পারে যে চারিপাশের দেখভাল করা, মানে ওনারা তো কাজ করবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন কমিটি মানে যাদের দায়িত্ব দেবেন তারা তো কাজ করবেন না, ওনারা শুধু তদারকি করবেন যে কর্মচারীরা ঠিকভাবে পরিষ্কার করছে কিনা বা কোথাও সমস্যা আছে কিনা।
অর্থাৎ গ্রন্থাগার মানে লাইব্রেরি। আর এই যে এইটা একটা থাকে অভ্যন্তরীণ ফলাফল সংরক্ষণ, এটা টেবুলেশন কমিটি আমরা বলে থাকি, লাস্টেরটা। এটা অনেক সময় পরীক্ষা কমিটি এটা দায়িত্ব নিয়ে থাকে, কারণ ওনারাই তো নাম্বারগুলো কালেকশন করেন, পরীক্ষা কমিটি করে ওনারাই হয়তো ফলাফল। তবে অনেক সময় হয় কি যে যদি খুব বড় পরিসর হয়, দেখা যায় আলাদা কমিটি করলে পরীক্ষা কমিটির নাম্বারগুলো ওই টেবুলেশন কমিটিকে দেন, তখন ওনারা ওটা সংরক্ষণ করা হোক, রেজাল্ট প্রকাশ করা হোক বা ইনপুট দেওয়া হোক, বোর্ডে দেওয়া হোক, ওটা ওনারা কাজ করেন। হ্যাঁ, তো এই কমিটিগুলো একটা প্রতিষ্ঠান প্রধান। স্যার এগুলোর বাইরে কি আর কিছু লাগে নাকি আমাকে যদি মনে করেন, মানে যারা প্রতিষ্ঠানের দায়িত্ব আছেন যে এগুলোর বাইরে ওরা আপনাদের কিছু আছে? নেই, মোটামুটি এগুলোতে হয়ে যায় আমার মনে হয় কমিটি, বরং আরো কমানো যায় এগুলোর থেকে। হ্যাঁ, কমানো যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বার্ষিক কর্ম পরিকল্পনায় যে স্যার যেটা বললেন, কি বললেন যে আগে আমরা ছুটিটা বাদ দিই, তাই না? এই যে কার্য দিবস কোনগুলো? ছুটির দিনকে কার্য দিবস ধরা যাবে না? না। তাহলে 365 দিনের মধ্যে যেগুলো ছুটি আবার দুই ধরনের আছে। একটি হলো আমরা যেমন রমজান উপলক্ষে বা বিভিন্ন উপলক্ষে ছুটি দিই, আর একটা আছে সাপ্তাহিক ছুটি, তাই না? যেটা আমাদের প্রতি সপ্তাহে থাকে, যদি আপনাদের থাকে আর কি। ধরুন শুক্রবার, তাহলে একটা বছরে কয়টি শুক্রবার হবে? 52টা। তাহলে সাপ্তাহিক ছুটি 52 দিন, আর সাথে যদি আরও 80 দিন অন্য ছুটি থাকে সেটাও যোগ হবে। দুইটা যোগ করে 365 দিনের মধ্যে কি করতে হবে? বাদ দিতে হবে। দেওয়ার পরে যতদিন থাকলো ওর মধ্যে আবার ভাগ আছে, তাই না স্যার? ওর মধ্যে আবার ভাগ আছে। এই যে শিক্ষাক্রমিক কার্যাবলী দেখেন, এই যে এটা পরীক্ষা, এবং পরীক্ষা তো আমার কয়দিন লাগতে পারে? আগে ছুটিগুলো সব বাদ দিলাম, দিয়ে যতদিন থাকলো ওর মধ্যে এখন পরীক্ষার দিন বা আমার কোনো যদি সাংস্কৃতিক বা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় সেটার একটা, হ্যাঁ, এবং এরকম করে বাদ দিয়ে নিট ধরুন আমি 180 দিন পেলাম। এখন এই 180 দিনকে আমাকে পুরো বছরের সিলেবাস অনুযায়ী কী করতে হবে? ভাগ করতে হবে। হ্যাঁ, এটা আমরা ধীরে ধীরে দেখছি ভাগ করে। তাহলে কোন সাময়িকে কতদিন ক্লাস দেওয়া যাবে, এটাও কিন্তু ওই যে রুটিন কমিটি, এটা কিন্তু একটা কঠিন কাজ। মনে হয় যে রুটিন দেখে মনে হয়, আমরা অনেক সময় বলি যে আমার ক্লাস এখন দিলেন কেন, আমার ক্লাস তখন দিলেন কেন, কিন্তু যিনি করেন, কে রুটিন কমিটিতে আছেন, এখানকার কাজ করেছেন, এই যে স্যার করেছেন, উনি জানেন যে আসলে কত কঠিন। আমরা তো খুব সহজেই অন্যের উপর যে আমার ক্লাসটা কেন বিকেলে দিলেন, একটু সকালে দেন, একটু ভালো হয়। তো এরকম আর কি। আচ্ছা, এখন দেখুন এই যে ক্লাস রুটিনের ব্যাপারে আমরা এসছি, যে ক্লাস রুটিনটা কী হবে। তাহলে বার্ষিক প্ল্যান করব আমরা, ওইভাবে ছুটিগুলো বাদ দিব, দিয়ে আরও পরীক্ষা বা অন্যান্য কার্যক্রম যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে এই রুটিনের জন্য নিট সময়টুকু আমরা। এখন রুটিনটা কিভাবে করবেন? প্রথমেই বললাম যিনি অভিজ্ঞ তাকেই দিতে হবে। অভিজ্ঞ আর তাহলে অনভিজ্ঞরা কাজ শিখবে না, কিভাবে শিখবে? ওই অভিজ্ঞর সাথে একজনকে ট্যাগ করে দিতে হবে শেখার জন্য। হ্যাঁ, অভিজ্ঞতা থেকে আরেকজনের অভিজ্ঞতা সঞ্চার হবে। আচ্ছা আচ্ছা, এখন এটা কিন্তু প্রতিষ্ঠান প্রধানের কিন্তু দায়িত্ব যে উনি খুঁজে বের করবেন যে কে এই বিষয়ে, ওনার সহকর্মীদের মধ্যে কে এই বিষয়ে অভিজ্ঞতা বা দক্ষতা আছে। এটা কিন্তু প্রতিষ্ঠান প্রধানের এই কাজগুলো। হ্যাঁ, আচ্ছা, এটা নিরপেক্ষতা অর্জন করতে হবে। হয় কি, অনেক সময় হয় কি যে স্যার পরীক্ষা কমিটি থাকলে তো টাকা পয়সা পাওয়া যায়, হ্যাঁ, ওইটা নেওয়ার জন্য অনেক সময়, আপনাদের কথা আমি বলছি না, মানে অনেক প্রতিষ্ঠানে, আমিও তো চাকরি করি কিছু প্রতিষ্ঠানে, যেগুলো লাভজনক বলি আমরা, মানে আর্থিক সংশ্লিষ্টতা আছে, সেগুলো কমিটিতে পেলে অনেকে খুব খুশি, কিন্তু হয়তো উনি ওই বিষয়ে দক্ষ না। তাহলে কি আমার কাজটা সুষ্ঠুভাবে হবে? তো প্রতিষ্ঠান সুন্দরভাবে চালাতে গেলে প্রতিষ্ঠান প্রধানকে অন্তত ওই ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে হবে। ওনার হয়তো দু একজনের প্রতি একটু দুর্বলতা মানুষের থাকেই। আমার 5টা ভাই থাকলে একটা ভাইয়ের প্রতি একটু বেশি একটু থাকে মানসিকভাবে, কিন্তু এইটা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে এটা আনলে কিন্তু আমরা প্রতিষ্ঠান ভালো করে চালাতে পারবো না। তাহলে যে কোনো দায়িত্ব বন্টনের ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে হবে, অর্থাৎ যিনি আসলে যোগ্য তাকে আমার অপছন্দ হলেও আমার প্রতিষ্ঠানের স্বার্থে তাকে দিতে হবে।
আচ্ছা, শিক্ষকদের দক্ষতা, জ্ঞান, বয়স, সমতা রক্ষা, ওই যে যেটা বললাম যে একটা যিনি বেশি দক্ষ তার সাথে আমি একটু দিয়ে দিলাম। বা যদি আপনাদের অন্য প্রতিষ্ঠান নারী পুরুষ থাকে, অনেক সময় দেখা যায় যে নারীদের কোনো কমিটিই দেয় না। তো এটার ক্ষেত্রে একটু বিবেচনা করতে হবে। যদি ওনাদের ভিতর দক্ষ কেউ থাকে তাহলে ওনাকে অবশ্যই আনতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে একটু ব্যালেন্সটা রক্ষা করতে হবে। বয়স আমরা এক্ষেত্রে বলে থাকি অনেক সময় যে সিনিয়ররা অনেক সময় বলে থাকেন, আরে তোমরা জুনিয়র, তোমরা অনেক ক্লাস নিবে, ক্লাস নাও, বেশি করে ক্লাস নাও। হ্যাঁ, কিন্তু যেখানে, এটা আর বললাম না, যেখানে আছে জিনিস সেখানে আবার ওনারা বলেন আমাকে দেন। সেখানে কিন্তু ওনারা, কিন্তু আমার একটু উল্টা, আমি একটু উল্টা ভাবি যে প্রফেসর বা ওপর লেভেল উনি কিন্তু জ্ঞান বিজ্ঞানে কিন্তু অনেক বেশি সমৃদ্ধ, উনার ক্লাসে বেশি হওয়া উচিত এবং উনার সাথে জুনিয়রকে ক্লাসে পাঠানো উচিত যে উনি কিভাবে পড়াচ্ছে, কি শেখাচ্ছে, তুমি আরও শেখো। উনাদের ক্লাস বেশি পেলে শিক্ষার্থীরা বেশি উপকৃত হবে। কিন্তু ওনারা বলে, আরে তোমরা ইয়ং মানুষ, তোমরা 5 নাও, ক্লাস নাও। কিন্তু পরীক্ষা কমিটির হেড তখন সিনিয়র। আচ্ছা, তো যাই হোক, এগুলো ওই যে বয়স, এক্ষেত্রে আপনাদের ওই বিষয়গুলো আনতে হবে। হ্যাঁ, যে কোনটা করলে আমার প্রতিষ্ঠান ভালো ফল পাবে। আচ্ছা, সময়সূচি শিক্ষার্থী কেন্দ্রিক হওয়া উচিত। বিভিন্নমুখী কাজে শিক্ষার্থীদের পরিপূর্ণ আগ্রহ, মনোযোগ ধরে রাখার মতো বিষয়সমূহ তাদের বয়স, খেয়াল, রুচি, নিবিড়তর পরিসর, মানে ক্ষমতার পরিধি, দল গঠন, ক্লাসের আকার, ভবিষ্যৎ গঠন প্রত্যাশাকে বিবেচনা আনে। এটা হলো যে রুটিন করার ক্ষেত্রে, স্যার রুটিন করেন, ওই সাবজেক্টগুলো বন্টনের ক্ষেত্রে আপনার কি কোনো বিবেচনা আনেন যে কোন সাবজেক্টটা আগে দিবেন পরে দিবেন? হ্যাঁ, কীরকম বিবেচনা আনেন? আমরা সাধারণত যে সমস্ত সাবজেক্টে দেখা যায় যে পড়াইতে গেলে সময় বেশি লাগতে পারে, যেমন হাজিরাও করতে হবে আবার পড়াতেও হবে, তো ওই সমস্ত সাবজেক্ট যেগুলোর সময় বেশি লাগতে পারে, যেমন গণিত, হাদিস, দ্বিতীয় পত্র, কোরআন, এগুলোর মধ্যে আমরা প্রথম দিকে আনি, সেগুলোর মধ্যে সময় বেশি দেওয়া যায়। আচ্ছা, আর কিছু বিবেচনায় আর যেগুলোর মধ্যে সহজে মানে মাথায় ধরতে পারে ওগুলো আমরা পরে রাখি, কারণ হলো সারাদিন ক্লাস করতে করতে এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে ওই যে দেখেন তাদেরকে এই যে ইয়েটা বললাম না, আগ্রহ, মনোযোগ, জটিল বিষয়গুলো আসলে দুপুরের পরে, তাদের তো লাঞ্চ টাইম আসলে অনেক সময় হয় না, অনেক প্রতিষ্ঠানে 4টা পর্যন্ত 3টা পর্যন্ত থাকতে হয়। দুপুরের পরে আপনার পেটে খাবার না থাকলে আসলে মাথায় ক্যাচ করে না, তখন ওই গণিত বা বিজ্ঞানের বিষয়গুলো আর মাথায় ঢুকতে চায় না। আর আরেকটি বিষয় খুব ভালো বলেছেন যে সব সাবজেক্টের সিলেবাস কিন্তু সমান না স্যার, সমান, কোনোটাই বেশি কম। তো যেটা একটু বেশি ক্লাস দরকার সেগুলোতে হয় ক্লাস সংখ্যা বাড়ানো লাগে, নাহলে ক্লাসের পরিসরটা, সময়টা বাড়ানো লাগে। তো এগুলো বিভিন্ন করে আপনারা করবেন, সকল বিষয় অন্তর্ভুক্তি গুরুত্ব অনুসারে। এই যে সেবা, যেটা আমরা বললাম যে যেটার হয়তো পড়া বেশি বা সিলেবাসের কন্টেন্ট বেশি, সেটাকে আমরা ক্লাসটা বেশি দেবো, সপ্তাহে হয়তো 5টা দিলাম, যেটা কম আছে সপ্তাহে 3টা দিলাম। তো এগুলো বিবেচনায় রাখতে হয় আর কি আমাদের। আচ্ছা, শ্রেণী কক্ষ সময় যথাযথ ব্যবহার, এইটা একটু প্রতিষ্ঠান প্রধানরা খেয়াল রাখবেন যে অনেক সময় হয় কি যে ক্লাস চলছে না, আমার শ্রেণীকক্ষ ফাঁকা, তো ওই সময়ে একটা ক্লাস দিয়ে ওই শ্রেণীকক্ষটা সঠিক ব্যবহার করা যায় কিনা। আমার রুম ফাঁকা পড়ে আছে, তো সেই সময়টা আমি একটু, আমার টিচারও আছে, তো সেই সময়টা আমি কাজে লাগাতে পারি কিনা, একটা কোনো ক্লাস দিয়ে আমি কোনো কাজে লাগাতে পারি কিনা। অর্থাৎ সঠিক ব্যবহার করেন আপনারা এটা রুটিনটা। আচ্ছা, এই যে বিজ্ঞানাগারে না, বিজ্ঞানের বিষয় যদি থাকে, ব্যবহারিক ক্লাসগুলো আমাদের নিলে ভালো। ব্যায়ামগার ব্যবহার প্রয়োজন। এই যে আপনাদের লাইব্রেরি আছে ধরুন, বা খেলার মাঠ, তাহলে এমন একটা রুটিনে ব্যবস্থা করা দরকার যে ওই একটু খেলাধুলার ওই মাঠটা যেন শিক্ষার্থীরা খেলাধুলার করতে পারে। বা লাইব্রেরি, আমাদের টিচার্স ট্রেনিং কলেজে কিন্তু লাইব্রেরি ওয়ার্ক বলে একটা সেশন রাখা হয়, একটা পিরিয়ড, মানে ওই পিরিয়ডে সবাই লাইব্রেরিতে গিয়ে নিজ নিজ যেগুলো প্রয়োজন লাইব্রেরিতে গিয়ে বই পড়বে, অর্থাৎ লাইব্রেরি ব্যবহার করা। তা আপনাদের যদি সুযোগ থাকে সপ্তাহে 1 দিন হলেও আধা ঘন্টা, বা এই জন্য হয়তো শনিবারে এই শাখা গেল, রবিবারে ওই শাখা, এইভাবেও করা যায় যে লাইব্রেরিটা কাজে লাগলো, কারণ লাইব্রেরি তো তাদের জন্যই, তাই না, লাইব্রেরি তাদের জন্যই।
তো তারা গিয়ে ওখানে যদি বইটা নাড়াচাড়া করে, সেক্ষেত্রেও যাই করুক, একটা বই খুলে যদি ভালো লাগে, বাড়িতে গিয়ে যদি 2 লাইন পড়ে, সেটাও কিন্তু তার জন্য অনেক ভালো। আর পিরিয়ডের ব্যাপ্তি এটা নিয়ে আর আলোচনা করছি না। স্যার যেটা বলেন আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত চালান, দিনে কয়টা পিরিয়ড হবে, সেই অনুযায়ী 30 মিনিট হবে না 40 মিনিট হবে। ওই যে প্রথম ক্লাসটা যেহেতু রোল করা লাগে, একটু বেশি দেওয়া লাগে। হ্যাঁ, এরকমভাবে আপনারা ঠিক করে নেবেন। এবার আমরা ওভারঅল খালি আমি দেখে যাব সময়। আচ্ছা, বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রধান শিক্ষক ব্যবস্থাপনা কমিটি সহ পাঠদানের ক্ষেত্রে সময় উপযোগী কার্যকর আধুনিক শিক্ষণ পদ্ধতি প্রণয়ন এবং অন্যান্য শিক্ষার্থীদের পাঠদানের দিক নির্দেশনা প্রদান করবেন। এটা কিন্তু প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব। যে আমরা এই গতানুগতিক পড়ে গেছি, কিন্তু এখনকার বাচ্চারা তো 21 শতাব্দীর, আর আমি যদি 18 শতাব্দীর শিক্ষক হই, তাহলে দুজনের মধ্যে গ্যাপ থাকবে না? এই গ্যাপ রাখা যাবে না, আমাকেও আপডেট হতে হবে। আপডেট মানে যে ওই পোশাক আশাকে ভুংভাং সেটা বলছি না, আধুনিক যে জ্ঞান বিজ্ঞান ধারণা যেগুলো আসছে আপনার, এগুলোতে আমাকে আপডেট হতে হবে। অর্থাৎ টিচার যদি সবসময় আপডেট না থাকে, উনি কিন্তু পেছনে পড়ে যাবেন, শিক্ষার্থী এগিয়ে যাবে। তো শিক্ষার্থী এগিয়ে গেলে ওই শিক্ষার্থীরা তো ওই শিক্ষককে মূল্যায়ন করবে বা ক্লাসে পাবে না। তাহলে এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপ বা অভিজ্ঞ মানুষকে ডেকে এটা করে নেবেন যে এই পদ্ধতি এগুলো করেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, নিয়মিত পাঠদান, শিক্ষার্থী উপস্থিতি, পাঠ্য পরিকল্পনা ইত্যাদি বিষয়ে তত্ত্বাবধান করবেন। দেখেন, উনি কিন্তু তত্ত্বাবধানের কথা বলা আছে। আর প্রতি মাসে একবার করে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দের সঙ্গে আলোচনায় মিলিত হবেন। এই আলোচনায় শিক্ষা কার্যক্রমে কী কী পদক্ষেপ নেওয়া যায়, অর্থাৎ আমাদের রাজশাহী কলেজের কথা বললাম, রাজশাহী কলেজের প্রিন্সিপাল মহোদয় এরকম ক্লাস চললে উনি পিছন দিয়ে ঢুকে বসে থাকেন, যে উনি দেখেন আমার শিক্ষক কীরকম ক্লাস নিচ্ছে। জব্দুল হকের হয়তো নাম শুনেছেন, প্রফেসর জব্দুল হক। আমি ওনাকে ইন্টারমিডিয়েটে পেয়েছিলাম, নিউ ডিগ্রিতে। তো যখন ক্লাস চলে উনি ওই বারান্দা দিয়ে হাঁটেন। কোনো শিক্ষকও যদি দাঁড়িয়ে থাকেন, তাকে উনি ছাড়েন না, যে আপনি এখন বারান্দায় দাঁড়িয়ে কেন, শিক্ষার্থী তো দূরের কথা। তো এই জন্য এই যে একজন শিক্ষক যদি দিনে, প্রধান শিক্ষক যদি 2-1বার রাউন্ড দেন, তাহলে কিন্তু যে টিচার বা ক্লাসে একটু করছেন, এটা কিন্তু ঠিক হয়ে যায়, বা ঠিক মতো চলছে কিনা এটা কিন্তু প্রতিদিন দেওয়া উচিত। হ্যাঁ, আর ওই যে শিক্ষকদের সঙ্গে মিটিং, যে ঠিক আছে এখানে কি কি সমস্যা, ক্লাসরুমে কোনো সমস্যা আছে কিনা, বা আমার শিক্ষার্থীদের পড়াশোনা মানে এই যে এগুলো লেখাপড়ার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় উনি একটু করতে পারে। এটা করলে কিন্তু খুবই ভালো। মাসে একদিন একটু আধা ঘন্টা, বা কার কি সমস্যা, হ্যাঁ, এগুলো আমরা ধরতে পারি আর কি। আর সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায়, উনি শুধু মানে তত্ত্বাবধান করে আলোচনাটা ছেড়ে দেবেন, আপনারাই কিন্তু সলিউশন দেবেন। স্যার এটা হচ্ছে, তাহলে এইটা করা যেতে পারে। এগুলো কিন্তু খুবই ভালো সলিউশন আসে। হ্যাঁ, এই যে দুর্বল ছাত্রদের শনাক্ত করে তাদের প্রতি যত্নবান হওয়া। এখন এই দুর্বল ছাত্র শনাক্ত কি আমাদের প্রধান শিক্ষক নিজে গিয়ে করবেন? তা তো করবেন, উনার যে অন্যান্য শিক্ষক আছে তাদের সাথে আলোচনা করেই উনি ঠিক করবেন, আচ্ছা আপনার ক্লাসে কি এরকম কেউ আছে যে কোনো পদক্ষেপ নিয়ে বা এটার খুবই রেজাল্ট খারাপ হচ্ছে, তো এটা চিহ্নিত করে তার ব্যবস্থা নেওয়া, তার সঙ্গে কথা বলা, বা কেন সে বুঝতে পারে না কি সমস্যা, এগুলো নিয়েও কিন্তু অনেক ছাত্রের উন্নয়ন করা যায়। বা আপনি আলোচনা করলেন যে এটা কিভাবে করলে এটা আরও ভালো ফলাফল আসতে পারে। এই যে এখানে ক্লাস নেওয়ার কথা বলা আছে, আমাদের প্রিন্সিপাল হবিবুর রহমান স্যার কিন্তু নিজের ক্লাস নেন। আমি যে জব্দুল হক স্যারের কথা বলতাম, উনিও কিন্তু ক্লাস নিতেন। অর্থাৎ ক্লাস নিলে ক্লাস নেওয়ার যে কৌশলগুলো, বা কি সমস্যা হতে পারে বা কি অবস্থা, ওই প্রতিষ্ঠান প্রধান কিন্তু নিজেই ওটা সরাসরি বুঝতে পারেন। কিন্তু উনি সম্ভব হলে সপ্তাহে 1-2টা দিন ক্লাস নেওয়া খুব নিলে ভালো হয়। এটা এই যে 2বার শ্রেণীকক্ষ তত্ত্বাবধান করবেন, যদি সমস্যা অন্তত একবার ঘুরে দেখা আর কি, যে কোন ক্লাসে ঠিক টাইম মতো আমার এই টিচার ক্লাস নিচ্ছে কিনা, স্টুডেন্টরা এসেছে কিনা, হ্যাঁ, এগুলো করতে পারেন। যে বার্ষিক পরিকল্পনা মাফিক অগ্রসর হচ্ছে কিনা, যে আপনি ধরলেন যে জানুয়ারি মাসে প্রথম 3টা ক্লাসে এই 2টা ইউনিট আমি শেষ করব, বা মার্চ মাসে বা এপ্রিলে এই প্রথম সাময়িক পরীক্ষাটা হবে। আপনি পরীক্ষা কমিটি বা একাডেমিক কমিটি বা শিক্ষকদের ডেকে বললেন, আচ্ছা আমরা যে পরীক্ষায় যে আমাদের কর্ম পরিকল্পনায় আছে, মেতে পরীক্ষা নিব, পরীক্ষা নেওয়ার জন্য যতটুকু শেষ করার কথা আপনাদের হয়েছে কিনা,
এটা শেষ না হলে কি পদ্ধতিতে করা যায় বা পরীক্ষাতেও কি শর্ট করবে কিনা, এই যে আলোচনাগুলো এগুলো কিন্তু আমরা নিয়ে আসতে পারি, পরিকল্পনা মাফিক এগোচ্ছে কিনা সব কিছু। এই যে সকল শিক্ষকের কাজ তদারকি, যে কমিটি বললাম, বিভিন্ন কমিটি বা ক্লাস দেওয়া হয়েছে, এগুলো তদারকি করবেন উনি। সময় মতো সুষ্ঠুভাবে কাজ সম্পাদন। হ্যাঁ, এটা কি স্যার, বাহবা দিলে বা প্রশংসা করলে কাজের আরও স্পৃহা বাড়ে। মানে কাজের যদি স্বীকৃতি দেন আপনি, স্বীকৃতি মানে যে আপনাকে টাকা পয়সা বা বড় গিফট দিতে হবে তা না। আপনি ধরেন মিটিংয়ে ডেকে যিনি কাজ করেন সবার সামনে বলেন, দেখেন উনি খুব ভালো কাজ করেছেন, ওনাকে আমরা সবাই বাহবা দিই, এটুকুই কিন্তু ওনার জন্য উৎসাহ পাওয়ার জন্য খুব বড় বিষয়, খুবই বড় বিষয়। তখন উনি দেখবেন আরও ভালো করে কাজ করার উনি করবেন। মানে এই জন্য এগুলো আপনারা চেষ্টা করবেন, যিনি ভালো কাজ করবেন তাকে দেওয়ার। আর খারাপ কাজ করলে কি দিতে হবে? ধরেন উনি কাজ করেনি বা উনি পারেননি, সবার সামনে ডেকে বকা দিব? না না না, এটা কখনোই করবেন। এটা করলে হয় কি, কাজের প্রতি কমে যায়। হয়তো উনি খুব চেষ্টা করেছেন কিন্তু কোনো কারণে উনি হয়নি, তো ওনার যে চেষ্টাটুকু ছিল আপনি সবার সামনে তাকে অপমান করলে ওই চেষ্টাটুকু আর থাকবে না। হ্যাঁ, পরামর্শ থাকবে, বা আপনি খুব পজিটিভলি ঠিক আছে আপনি এইভাবে ওনার সঙ্গে আলোচনা করে ওনার সঙ্গে আপনি এটা চেষ্টা করেন। হ্যাঁ, এই যে যেটা আমরা বলছি এটা, এগুলো আমরা জানি যে প্রত্যুৎপন্নমতি, এটা খুবই জরুরি। মানে উপস্থিত বুদ্ধি, একটা প্রতিষ্ঠান প্রদানের যিনি যত দূরদর্শী এবং উপস্থিত বুদ্ধি ভালো, উনি প্রতিষ্ঠানের সংকট তত কিন্তু তাড়াতাড়ি মোকাবেলা করতে পারেন। মানে এখানে ধরেন একটা শিক্ষার্থী হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে বা কোনো কারণে ক্লাসরুমে হয়তো মারা গেল, এই পরিস্থিতিতে উনি এখন কী করবেন? তাহলে বিভিন্ন আইনত জটিলতা আছে, যিনারা এরকম উপস্থিত বুদ্ধি আছে ওনারা তাৎক্ষণিকভাবে ওই মানে পদক্ষেপ নিয়ে পরিস্থিতিটাকে সামাল দিতে পারেন। বা দুজন কলিগের মধ্যে হঠাৎ করে কোনো বিষয়ে তর্কাতর্কি বা কোনো কিছু হয়েছে, উনি তাৎক্ষণিকভাবে কি করবেন? সমাধান। এটা কিন্তু প্রতিষ্ঠান প্রদানের থাকা উচিত। এটা আমরা দেখলাম যে নিরপেক্ষভাবে এই যে নিজ এবং এইটা খুবই জরুরি, এটা আমি অ্যাড করেছি। নিজ এবং অন্যান্য বিদ্যালয়গুলোর অভিজ্ঞ দক্ষ প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের, ওখানে বানান ভুল হয়েছে, শিক্ষকদের সাথে মতামত অভিজ্ঞতা বিনিময়। এটা আমরা অনেক সময় বলি ইনহাউস। ধরুন আপনাদের এখান থেকে একজন দেশের বাইরে থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে একটা বিষয়ে ডিগ্রি করে আসলেন বা প্রশিক্ষণ নিয়ে আসলেন, তো বিষয়টা তো ওনার মধ্যেই থাকলো। তো সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কি করতে পারেন? এই যে এরকম একটা আয়োজন করে যে অমুক সাহেব আপনি প্রশিক্ষণে কি কি শিখলেন বা কি কি আপনি অর্জন করলেন আমাদের সবাইকে একটু জানান। অথবা ধরুন আইসিটি ট্রেনিং দরকার, এখানে 5 জন আইসিটিতে আপনারা দক্ষ আছেন, তাহলে উনি প্রধান শিক্ষক কী করবেন? ওই 5 জনকে দিয়ে আপনাদেরকে শেখাবেন। এটাকে আমরা ইনহাউস বলি। বা এমনও হয় অভিজ্ঞতা বিনিময়ে আমরা একটা টার্ম বলি, যে ধরুন এই প্রতিষ্ঠানের একজন প্রতিষ্ঠান প্রধান একটা সমস্যায় পড়লেন, তো সব বিষয় তো আর একজনের দানা থাকে না, তখন উনি করতে পারেন কি, পার্শ্ববর্তী যে প্রতিষ্ঠান আছে ওনার পরিচিত বা উনি যাদেরকে শুভাকাঙ্ক্ষী মনে করেন, উনি ওনাদের সঙ্গে শেয়ার করতে পারেন বিষয়টা করে, যে আচ্ছা এই পরিস্থিতি হয়েছে আমি কি করতে পারি। বা আপনার যদি মনে থাকে যে অমুক স্কুলে এরকম একটা ঘটনা ঘটেছিল, ওরা এটা মোকাবেলা করেছে, তাহলে আপনি ওই স্কুলকে প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিতে পারেন যে আচ্ছা আপনারা তো এরকম ঘটেছিল, কিভাবে আপনি এটা মোকাবেলা করেছেন, সমাধান। এটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমার ক্লাসে শিক্ষার্থীরা হইচই করে, কোনোভাবে কন্ট্রোল করে না, আমার আগে টিচার যিনি ক্লাসেন ওনার ক্লাসে শান্ত হয়ে বসে থাকে, নিশ্চয়ই আমার মধ্যে কিছু ঘাটতি আছে। তাহলে আমি আমার আগের সহকর্মী বা পরের সহকর্মী যার ক্লাসটা ভালোভাবে শুনে তাকে বলতে পারি, আচ্ছা বলেন তো আপনি ক্লাসে কিভাবে কি করেন, আমার ক্লাসে তো খুব হইচই করে। এটা কিন্তু লজ্জা করলে কিন্তু হবে না, এটা হতে পারে। হ্যাঁ, যে আচ্ছা আমার সাবজেক্টে রেজাল্ট খারাপ করছে, আপনার সাবজেক্টে ভালো করছে, আপনি কি করে পড়ান, এটাও কিন্তু হতে পারে। তো এই যে অভিজ্ঞতার শেয়ার, এটা কিন্তু খুবই কাজে দেয়, খুবই কাজে দেয়। এটা আপনারা খুব একটু গুরুত্ব দিবেন আর কি। কোনো দুর্যোগের মুহূর্তে ব্যর্থতার দায় কে নেবে, মানে সব দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে নেওয়ার মানসিকতা থাকতে হবে। উনি চ্যালেঞ্জটা মোকাবেলা করেন, উনি চাপিয়ে দিয়ে অন্যকে দোষারোপ করে বিষয়টা এড়িয়ে গেলে কিন্তু এটা ভালো হলো না।
উনি হয়তো হ্যাঁ অন্য দোষ করেছে, কিন্তু ওটা উনি নিজের দায়িত্ব মনে করে ওই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন। এটাই আমরা একটা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে আশা করি। আর এই যে বিভিন্ন বিল্ডিং রক্ষণাবেক্ষণ, এটা আমরা আগে জেনেছি, এগুলোর দায়িত্ব হলো প্রধান শিক্ষকের। আর শিক্ষক নিয়োগ, আসলে শিক্ষক নিয়োগ প্রতিষ্ঠান প্রধান আসলে ম্যানেজিং কমিটির সদস্য সচিব, তাই না, পদাধিকার বলে যদি আপনাদের থাকে। আসলে যদি ম্যানেজিং কমিটি থাকে সেক্ষেত্রে হয়তো প্রধান শিক্ষকের একটু ভূমিকা থাকে, ম্যানেজিং কমিটিরই বেশি ভূমিকা থাকে। তা আপনাদের ক্ষেত্রে নিয়োগের সুযোগ যদি প্রতিষ্ঠান প্রধানের মানে দেওয়ার সুযোগ থাকে, তাহলে অবশ্যই যোগ্য ব্যক্তিকে, মানে আপনার জানা মতে যতটুকু যোগ্য তাকে দিলে হবে কি প্রতিষ্ঠানের উন্নয়ন হবে, প্রতিষ্ঠানের উন্নয়নটা হবে। কিন্তু আমরা বিভিন্ন চাপে অনেক সময় হয়ে যায় যে নেওয়া লাগে, হ্যাঁ সেটা অন্য জিনিস। তো সেটা কিন্তু শুধু প্রতিষ্ঠান না, আমরা যখন এই কারণে আমাদের নিতে হয় বিভিন্ন চাপে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিয়োগ টিয়োগ আমরা মাঝে সাথে একটু অভিজ্ঞতা শেয়ার করে ওইসব স্কুলের টিচারেরা বা প্রধান শিক্ষকেরা। তো আসলে বা আমরাও প্রশিক্ষণ দিই হাই স্কুলের টিচারদের, তো তাদের কিছু কিছু মান দেখে আমরা নিজেরা হতাশ হয়ে যাই। মানে মানুষের সম্পর্কে বলতে হয় না। আমার এক সহকর্মী ছিল এসএসসিতে, সহকর্মী না সহপাঠী, তো এসএসসিতে 6 সাবজেক্টে ফেল করলো। করার পরে ওইভাবে কোনোভাবে দিয়ে হঠাৎ করে দেখি আমার কলেজে ট্রেনিংয়ে এসছে। তা আমি বলছি, কী গো তুমি ট্রেনিংয়ে? বুঝতে আমি এই তো অমুক স্কুলে ঢুকেছি। তো কিভাবে ঢুকলো মানে আমি পরে বুঝতে পারলাম, তখন হয়তো নিবন্ধন পরীক্ষা ছিল না। তো সে যদি টিচার হয়, সে নিজেই হয়তো ইংরেজি ভালো করে পড়তে পারে না, সে কি করে পড়াবে? তো এইটা যিনি নিয়োগ দিয়েছেন উনি স্কুলে সর্বনাশ না, গোটা জাতির সর্বনাশ করেছেন। কারণ ওর আন্ডারে যেসব শিক্ষার্থী বের হবে তারা দুর্বল হয়ে বেরোবে এবং জাতিকে কিছু দিতে পারবে, দেশকে কিছু দিতে পারবে না। তো এই ক্ষেত্রে টিচার নিয়োগটা যদি আপনি ভালো দিতে পারেন, এটা আপনার প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, মানে আপনি ভবন ভালো দেন, আপনার শিক্ষক ভালো না। আপনার মাল্টিমিডিয়া দিয়েছেন, আপনার কারিকুলাম ভালো, বই ভালো, এসি রুম, আপনার শিক্ষক পড়াতে পারে না, কাজে আসবে কিছু কাজে। কিন্তু আপনার যদি অন্যান্য ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে, শিক্ষক যদি ভালো হয় তাহলেও কিছু উনি অনেক ভালো দিতে পারবেন। হ্যাঁ, তো এইটা বিষয়গুলো আমরা। আর এই যে ম্যানেজিং কমিটির আছে কিছু, শুধু ধরেন একজন ভালো শিক্ষক নিয়োগ দিলেন, কিন্তু ভালো শিক্ষক নিয়োগ দেওয়া কিন্তু না, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেয়া, ওই যে শিক্ষা দেয়া। কারণ যিনি শিক্ষক হিসাবে আসেন এখানে, উনি কিন্তু শিক্ষকতার দক্ষতাগুলো নিয়ে আসেননি, উনি এসেছেন ছাত্র হিসাবে, এসে ঢুকেছেন। তো শিক্ষকতার দক্ষতাগুলো তখন তাকে দিয়ে দিলে ওর বিষয় জ্ঞান এবং দক্ষতা দুটা মিলে সমন্বয় ভালো ঘটলে অনেক ভালো আমাদের চলে আসে। আর অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া, যেটা মানে যাতে ভালোভাবে উনি কাজ করতে পারেন, ভালো পরিবেশে এগুলো করতে পারেন শিক্ষকরা। এই যে আচরণবিধি মেনে চলা যায়, শিক্ষার্থী কিভাবে শিক্ষকের সঙ্গে আলোচনা করবে, শিক্ষকরা কিভাবে শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করবে, শিক্ষক কিভাবে প্রধান শিক্ষকের সঙ্গে আচরণ করবে, এগুলো একটু ওনাকে মেনটেন করতে হয় অনেক সময়। হ্যাঁ, মেনটেন করতে হয় যে কেউ কারোর সঙ্গে দুর্ব্যবহার বা যদি ছোট করতে চায়, এটা ওনাকে এটা মেনটেন করতে হয়। আচ্ছা, পাঠদান প্রক্রিয়া আমরা দেখলাম। সহপাঠ্যক্রমিক, এটা আপনাদের ক্ষেত্রে হতে পারে কিরাত প্রতিযোগিতা বা বিভিন্ন, কারণ আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো করছে, এটা একটা যেমন ভালো দিক, কিন্তু এইসব সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে হয় কি ট্যালেন্টগুলো বের হয়ে আসে। তা আপনার প্রতিষ্ঠান থেকে একজন যদি আন্তর্জাতিক পর্যায়ে একটা পুরস্কার নিয়ে আসে, সেটা কিন্তু একটা বড় অর্জন রেজাল্টের পাশাপাশি। হ্যাঁ, তো এগুলো আপনারা ট্যালেন্টগুলো বের করে আনতে পারেন। আচ্ছা, আমি একটু দ্রুত যাচ্ছি। হিসাব রক্ষণ, অবশ্যই অর্থের যে বিষয়গুলো একটু স্বচ্ছতা রাখতে হবে। আর এই যে বিভিন্নমুখী দল জনগোষ্ঠী, এখানে আপনার শিক্ষক আছে, শিক্ষার্থী আছে, অভিভাবক আছে, কর্মচারী আছে, এক একজনের মত এক এক রকম। আপনারা হয়তো ধর্মীয় প্রতিষ্ঠান, কিন্তু আমরা যারা জেনারেল প্রতিষ্ঠানে, ওখানে ধর্মটাও কিন্তু একটা বিষয়। তো প্রত্যেকেই চাইবে কি নিজের মতটাকেই
প্রাধান্য দিতে। তো এগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় রেখে সবার সাথে সুসম্পর্ক বজায় থাকে, এইটা কিন্তু প্রতিষ্ঠান প্রধানের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর এই যে যেটা বললাম যে অনেক সময় বাইরের পরিবেশ, অভিভাবকের সাথে সম্পর্ক রাখা লাগে, সমাজের বিশিষ্ট ব্যক্তি, হ্যাঁ, যে একজন খুব ভালো উনি গুণী ব্যক্তি, ওনাকে একটু নিয়ে আসলাম আমার প্রতিষ্ঠানে, বা বিভিন্ন আমার এই স্কুলের এই বরাদ্দটা পাওয়ার জন্য আমার হয়তো একটা রাজনৈতিক ব্যক্তিত্বের সাহায্যের প্রয়োজন লাগতে পারে, এক্ষেত্রে আমরা গুরুত্বগুলো দিয়ে নেব। আচ্ছা, আর এই যে লাস্টেরটা আমি বলছি, এই জিনিসটা একটু বলে নিই, ফলাফল ও আর্থিক, এটাই শেষ আমার। ডকুমেন্ট যারা প্রতিষ্ঠান প্রধানে আছে, ডকুমেন্ট কখনো আপনি নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন। আমাদের প্রতিষ্ঠানে সে মাস তিনেক আগে পুলিশ থেকে একটা ভেরিফিকেশন এসেছে বোয়ালিয়া থানা থেকে, অর্থাৎ ওখানে একটি মামলা হয়েছে যে একটা বিদ্যালয়ের হেড টিচার উনি বিএড পাস না করেই একটা ভুয়া সার্টিফিকেট দিয়ে বিএড স্কেল নিয়ে হেড টিচার হয়েছেন, ওটার মামলা হয়েছে। এখন আমাদের প্রতিষ্ঠানে এসেছে যে উনি আসলে বিএড পাস সেই সময় করেছিলেন কিনা, সেই 83 না 86 সালের ঘটনা। আমার প্রিন্সিপাল সেই সময় জয়েনই করেননি। তাহলে আগের অধ্যক্ষ বা ওনারা যদি ওই ডকুমেন্টগুলো সংরক্ষণ না করতেন, উনি দিতে পারতেন না। তো যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ক্ষেত্রের জন্য আর্থিক বা সব ধরনের ডকুমেন্টগুলো খুব ভালোভাবে সংরক্ষণ করা কিন্তু দরকার, এটা হ্যাঁ যে কোনো সময় কাজে লাগতে পারে। আর অনেক সময় অপ্রত্যাশিত দায়িত্ব আসে, সেটাই যে প্রত্যুৎপন্নমতি দিয়ে ক্ষমতা দিয়ে ওইটা ট্যাকেল করতে হবে। তাহলে এই যদি আমরা আদর্শ বিদ্যালয় করতে চাই, এই দায়িত্বগুলো নিয়ে প্রতিষ্ঠান প্রধান যদি বিষয়গুলো মেনটেন করেন এবং আপনারা যারা শিক্ষক আছেন ওনাকে সহযোগিতা করতে হবে। আসলে দুজনের পারস্পরিক সহযোগিতা না হলে কি হবে? প্রতিষ্ঠান প্রধানকে আপনারা যদি সহযোগিতা না করেন, উনি যতই চেষ্টা করুক হবে না। আবার উনি যদি না চান, আপনারা চেষ্টা করলেও হবে না। অর্থাৎ দুজনেরই সমঝোতা, দুজনেরই থাকবে। তো ঠিক আছে, আমি এটা একটু শেষ করলাম। আমি আচ্ছা, আমরা এবারে আপনাদের যেটা আমরা শিক্ষকদের যে কাজটা সেটা করি। আসলে আমরা সবাই পড়াই, আমরা কিন্তু জানেন সবাই শিক্ষক। আর আমরা যদি ব্রড সেন্সে ধরতে চাই, শিক্ষক আমার সবাই। ওই গাছটাও কিন্তু আমার একটা শিক্ষক, হ্যাঁ, একটা গাছও আমার শিক্ষক হতে পারে। হ্যাঁ, গাছও একটা শিক্ষক। ধরেন আপনি গাছের নিচু দিয়ে যাচ্ছেন, তাল গাছের নিচ দিয়ে মাথার উপর একটা তাল পড়লো, গাছ কিন্তু আপনাকে শিক্ষা। আর আপনি জীবনে তাল গাছের নিচ দিয়ে যাবেন না, আপনাকে কিন্তু একটা শিক্ষা দিল। কে শিক্ষা দিল? ওই প্রকৃতি, মানে সৃষ্টিকর্তাই, ওনার আল্লাহ মাহবুদি আমাদের ওনার মাধ্যমে। তাহলে গাছ কিন্তু আমার একটা শিক্ষক। এই আসার সময় ধরুন একটা ইট, একটা হোঁচট খেলেন, আপনি ওই জায়গায় পরবর্তীতে আসার সময় তাকিয়ে আসবেন। কিন্তু শিক্ষা শেষ নেই। কিন্তু তারপরে প্রাতিষ্ঠানিক শিক্ষা কেন? এই যে আমরা যেটা জেনারেল লাইনে বলি, তো ওরা তো বাড়িতেই আপনার টিউটর দিয়ে, প্রাইভেট টিচার দিয়ে বাড়িতে সুন্দরভাবে বাচ্চাদের পড়াতে পারে, তাহলে স্কুলে পাঠায় কেন? এটা একটা আছে না যে বাড়িতে তো সিলেবাস শেষ করে পরীক্ষা দিতে পারে, তো স্কুলে আসার কি দরকার? আসলে আমাদের শিক্ষার যে রূপটাকে এটা সমন্বিত রূপ দিতে, মানে শিক্ষা তো আমাদের সার্বিক। বাড়িতে থাকলে তার সামাজিকতা, তার অন্যের প্রতি মনোভাব, এই দিকগুলো কিন্তু বিকাশ হয় না। একটা শিশু বাড়িতে যা চাচ্ছে তাই পাচ্ছে। মাকে বলছে মা এটা দাও, মা সাথে সাথে রান্না করে দিচ্ছে। বাবাকে বলছে আমাকে এটা এনে দাও, বাবা নেন। কিন্তু স্কুলে গিয়ে যখন সে বললো যে আমার এটা দরকার, ওর বন্ধু বললো দিব না, এই যে না, মানে প্রত্যাখ্যিত হওয়ার যে অভিজ্ঞতাটা, এটা স্কুলে না গেলে। কারণ আমাদের জীবনে সব কিছুকে আমরা চাহিদা মাফিক পাবো না। কোনো কোনো ক্ষেত্রে মানে ব্যর্থতা আসবে, চেয়েও পাবো না, বা যতটুকু চাচ্ছি সেগুলো পাবো না, এরকম হবে না। এই শিক্ষাগুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে হয়। তারপরে বাড়িতে সে যা চায় তাই পায়, মানে অন্যের মতামতের কোনো গুরুত্ব নাই। কিন্তু এখানে এসে তার বন্ধুকে বললো ওইটা কর, ও বন্ধু বললো না আমি করবো না। তো ওই যে সে বন্ধুর থেকে মানে প্রত্যাখ্যাত হলো, যে নিজের মতামতের গুরুত্ব সবখানে খাটলো না,
এই শিক্ষাটাও কিন্তু সে ওখান থেকে পেয়ে যায়। হ্যাঁ, সামাজিক বিভিন্ন স্তরের বাচ্চাদের সঙ্গে মিশে। তার আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আপনার ব্যক্তির সার্বিক দিকটা বিকাশ করে, এই জন্য আমাদের আছে। আচ্ছা, আমরা দেখুন আমাদের কিছু দক্ষতা লাগে যদি আমি একটা ভালো পাঠদান দিতে চাই। হ্যাঁ, একটা টিচারের আপনারা জানেন যে একটা কিছু দক্ষতা লাগে, পেশাগত দক্ষতা, প্রস্তুতি লাগে, যোগাযোগ দক্ষতা। আমি খুব সংক্ষেপে বলে যাব। আন্তঃব্যক্তিক দক্ষতা, বিশ্লেষণ দক্ষতা, মনোবৈজ্ঞানিক, পাঠে অংশগ্রহণ, সমস্যা সমাধানকে গুরুত্ব প্রদান, সিদ্ধান্ত গ্রহণ, আর বাস্তবতার সঙ্গে বিষয়বস্তু সম্পর্ক একীভূতকরণ, প্রশ্নকরণ দক্ষতা, ব্যবস্থাপনা দক্ষতা। আমরা একটা করে যাব। বিষয়বস্তু সংশ্লিষ্ট উপকরণ চিহ্নিত করেন, অর্থাৎ উপকরণ আনা, শিক্ষার্থী মূল্যায়ন করার দক্ষতা। আচ্ছা, আমি যেটাতে আমার একটু বেশি করার দরকার আমি যাচ্ছি ধীরে ধীরে ওইভাবে। পেশাগত দক্ষতা আমরা 4টা ক্ষেত্র আনব। মানে আমি ওই যে বললাম যে স্যার শিক্ষক হয়ে যোগদান করলে কিন্তু শিক্ষক হওয়া যায় না। শিক্ষক হতে হলে ওই পেশার কিছু জিনিস আমার ভিতরে থাকা লাগবে। আমি ভালো ছাত্র হলে যে ভালো শিক্ষক হব এটা জোর দিয়ে আমরা কেউ বলতে পারি না, কখনোই আমরা বলতে পারি না। হ্যাঁ, বিষয়জ্ঞান একটা ঠিক আছে প্লাস পয়েন্ট, কিন্তু সেটা অন্যের মাঝে সঞ্চারণ করার কৌশল, তার আচরণ, তার ভাবভঙ্গি, এটাও কিন্তু একটা বড় বিষয়। তো শিক্ষকের ভাবভঙ্গি অর্থাৎ দৃষ্টিভঙ্গি, শিক্ষকের দৃষ্টিভঙ্গি সবসময় হবে ইতিবাচক। উনি শিক্ষার্থীদের কিছু প্রশ্ন করলে রেগে যান, উনি শিক্ষার্থীদেরকে কথা বলার সুযোগ দেন না। উনি যেটা বোঝেন সেটাই মানে ঠিক, আর কিছু ঠিক না। তো এরকম শিক্ষক কি ভালো হতে পারবে? তাকে শিক্ষার্থীরা কি পছন্দ করবে? কখনোই করবে না। হ্যাঁ, আর সময়ানুবর্তিতা। আমি 5 মিনিট পরে ঢুকে, এক শিক্ষার্থী 5 মিনিট পরে ঢুকলে তাকে আমি পিটুনি দিলাম, তাহলে হলো? বা আমি প্রতিষ্ঠান প্রধান, আমি 1 ঘন্টা দেরিতে এসে আমার শিক্ষককে বলে আপনি কেন দেরিতে আসলেন, এটা হবে নাকি বলেন? না। আমি ঠিক মতো ক্লাসে ঢুকে তারপরে আমি বলতে পারবো যে, অনেকে বলে যে করে কি 10 মিনিট পরে ঢুকলো, এরকম টিচার আছে, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যে যেদিন ওনার ক্লাস থাকবে, হ্যাঁ যেদিন ক্লাস থাকবে সেদিন উনি বাড়ি থেকে হেঁটে রওনা দিবেন। হেঁটে রওনা দিয়ে গরমের দিন এসে তখন স্টাফ রুমে বসে বলবে যে অলরেডি 40 মিনিট ক্লাসের 20 মিনিট পার, এসে ঘেমে টেমে বলবে আজকে ঘেমে গেছি, আজকে ক্লাসে যেতে পারবো না, হ্যাঁ এই পানি দাও আমাকে, একটু খাবারটা দাও, দিয়ে ক্লাসটা ওনার শেষ। তো এই যে এই বিষয়গুলো, আরও আমাদের কিছু টিচার ছিল, মানে কিছু টিচার আছে রোল কল করে 40 মিনিটের ক্লাসের 30 মিনিট শেষ। রোল 1, ইয়েস স্যার। রোল 2, ইয়েস স্যার। আচ্ছা রোল 2, গতকাল তুই আসিসনি কেন রে, কী হয়েছে? স্যার অমুক সমস্যা, এই সে। কী সমস্যা হয়েছিল? আমাদের জানাসনি কেন? আচ্ছা রোল 3 নাই। এই রোল 2 তোর বাড়ির পাশে, রোল 3 না, আসেনি কেন রে? হ্যাঁ, কী হয়েছে? তুই খোঁজখবর নিসনি? তো এভাবে 50টা রোলে যদি কথা বলে 30টা রোলে, তার কী হবে বলেন অবস্থা? মানে কত কিসিমের যে টিচার নিয়ে, আমরা তো অভিজ্ঞতা কম, আমার খুব অভিজ্ঞতা নেই, তো এর মধ্যে অনেক ধরনের টিচার দেখলাম। আচ্ছা, শৃঙ্খলাবোধ, ওই যে বললাম যে নিজের মধ্যে শৃঙ্খলাবোধ না থাকলে শিক্ষার্থীকে শৃঙ্খলাবোধ আনা যাবে? আনা যাবে না। আমি উচ্ছৃঙ্খলভাবে করি, আমি নিয়ম মানি না, শিক্ষার্থীকে নিয়ম মানার জন্য পিটুনি দিলাম, মানবে না। মানবে? কখনোই মানবে না। বলেন যে ডাক্তার ধরুন নিজেই ধূমপান করে, ও রুগীর সামনে বলছে যে আপনি ধূমপান ছেড়ে দেন, রুগীর সহজে ইন্সপায়ার হবে? হবে না, কখনোই হবে না। হ্যাঁ, কখনোই হবে না। তো শৃঙ্খলাবোধ নিজে আগে হতে হবে, যে আমি সঠিক সময় স্কুলে আসি, সঠিক সময় ক্লাসে যাই, সঠিক সময় ক্লাসটা শেষ করি। হ্যাঁ, তাহলে আপনার দেখবেন যে তারা শৃঙ্খলাবোধ হবে। আসলে ছোট শিক্ষার্থীরা আমাদেরকে, টিচারদের কিন্তু মডেল হিসাবে দেখে। তারা কিন্তু শিক্ষকের আচরণ, কথা, তার পোশাক আশাক সব কিছু কিন্তু ফলো করে। শিক্ষককে কিন্তু ফলো করে অনেক, এটা আমরাও করেছি। আচ্ছা, বিষয়ভিত্তিক জ্ঞান, এটা না থাকলে হবে? আচ্ছা একটা কৌতুক বলি, হ্যাঁ, যে এক শিক্ষক ক্লাসে ঢুকেছেন,
ঢুকে শিক্ষার্থীদের বলছেন আচ্ছা ক্লাসে মূল্যায়ন করছে যে ওয়াল বানান কি, ওয়াল মানে দেওয়াল। তো এক শিক্ষার্থী বলছে স্যার WAL। আচ্ছা ঠিক আছে বস। এই আরেকজন স্যার WALL। আচ্ছা তোরটাও ঠিক আছে। তো এরকম পাক না কিছু স্টুডেন্ট থাকে না, বলছে স্যার আপনি দুইটাকে কেন সঠিক বললেন, হবে তো একটা সঠিক। স্যার ওটা দুইটাই ঠিক আছে, WAL একটা এল, ওটা হলো চিকন ওয়াল, আর এটা WAL এটা হলো মোটা ওয়াল। তো এরকম জ্ঞান নিয়ে যদি আমার টিচার যদি ক্লাসে যায় কি অবস্থা হবে বলেন? হ্যাঁ, কি অবস্থা দাঁড়াবে? তো এই কারণে আমাদের বিষয় জ্ঞানটা আসলে বিষয় জ্ঞান প্রথমে থাকতে হবে। বিষয় জ্ঞান না থাকলে আপনার যতই দক্ষ হন আর যাই হন কাজে দিবে না, কাজ দিবে না। তো বিষয় জ্ঞানটা আমাদের করতে হবে। আচ্ছা প্রথমে আসি প্রস্তুতি। আচ্ছা আমাকে ক্লাসে আসার আগে আমাকে একটু প্রস্তুতি নিতে হয়, মানে পড়ানোর সময় কি করব সেটা একটা বিষয়, আর পড়ানোর আগে আমার কিন্তু একটা প্রস্তুতি আছে। হ্যাঁ, একটা প্ল্যান করে আসতে হয় যে কি কি পড়াবো, কালকে কি কি পড়াবো, পূর্ব প্রস্তুতি। আচ্ছা দেখেন, ওই যে বললাম শ্রেণীকক্ষে ঢোকার আগেই কালকে আমি এই জিনিসটা পড়াবো, আমার যদি একটু ঘাটতি থাকে বা আমার যদি একটু জানা কম থাকে আমি কি করব, আগের দিনই মানে ক্লাসে ঢোকার আগে ওইটা পড়ে নিতে হবে। আমি যতটুকু পারি ওইটা বিষয়টা পড়ে আমাকে আয়ত্ত করে ক্লাসে আসতে হবে। হ্যাঁ, আসতে হবে, কারণ শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য। এখন যদি আপনার জানা নাই সেক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন যে ঠিক আছে আমার এই মুহূর্তে জানা নেই, কিন্তু তোমাকে আমি কালকে বা টিফিনের পরে আমি জানাবো, কিন্তু আপনাকে জানাতে হবে। কিন্তু আমরা করি কি অনেক সময়, স্যার এই অঙ্কটা একটু দেখা দেন, তারা বেটা ওইটা পরীক্ষা আসবে না, তুই বেশি বুঝিস বস, ওটা পরীক্ষা ইম্পর্টেন্ট না, ওটা লাগবে না অঙ্ক করা। কিন্তু টিচার আসলে জানেই না, হ্যাঁ, এজন্য উনি থামাই দিলেন। কিন্তু এটা ঠিক না, কারণ ওই শিক্ষার্থী ওই টিচারকে আর কোনোদিন প্রশ্ন করবে না। তার ভিতরে যদি প্রশ্ন জাগেও ও আর সহজে প্রশ্ন করতে চাইবে না। হ্যাঁ, এটা আচ্ছা। আর এই যে আপনি যে ক্লাসে ঢুকবেন, ক্লাস থেকে বের হবেন, ক্লাস শেষ করে এর মধ্যে কি কি করবেন এর একটা প্রস্তুতি। যেমন আমার রেডি করা লেগেছে, তাই না, আমার প্রস্তুতি নিয়ে যে আমার জিনিসগুলো লাগবে, আমি কিন্তু স্যারকে আগেই ফোন করে বলেছি স্যার আমার প্রজেক্টটা লাগবে। এটা কিন্তু আমার পূর্ব প্রস্তুতি। অর্থাৎ কী লাগবে, কি করবেন, সেই জন্য আপনি কি কি জিনিস লাগবে সবগুলোই কিন্তু আগে আপনাকে ভাবতে হবে। শিক্ষণ সামগ্রী মানে উপকরণ। প্রয়োজনে যদি আপনারা ক্লাসে মূল্যায়ন করতে চান এভাবে শিট রেডি করা যায় যে এটা গঠনমূলক মূল্যায়ন হলো আপনার ক্লাস চলাকালীন মূল্যায়ন, সামষ্টিক হলো পরীক্ষার মানে একটা সাময়িক যে পরীক্ষার মূল্যায়ন, একটা অধ্যায় শেষে বা এই শেষে। অনেক সময় ক্লাস টেস্ট আপনারা নেন না, তো আজকে আমি ক্লাস টেস্ট নিব, তো সুতরাং এই ক্লাসটা আমি হয়তো 30 মিনিট চালানোর পরে যে এই পরীক্ষার প্রশ্নপত্র দিব ওইটা কিন্তু আমাকে আগে রেডি করে নিয়ে আসতে হবে, এই শিটগুলো। আচ্ছা, পাঠের সূত্রপাত করা। এখন আমাকে এই যে আমি ক্লাসে ঢুকেই বললাম যে খাতা খোল, বোর্ডে অঙ্ক দিচ্ছি, অঙ্ক কর। শিক্ষার্থীরা কি হবে বলেন, একটু মানে হবে না, একটু বিব্রত বা কেমন একটু ছন্দপতন ঘটে দেবে। কারণ আগে একজন স্যার ক্লাস নিয়ে বের হলেন, আমি ঢুকেই খাতা বের কর, আমি বোর্ডে অঙ্ক দিচ্ছি, অঙ্ক কর। এরকম করে কি হয়? পুকুরে মাছের পোনা কিভাবে ছাড়ে বলেন তো, কেউ জানেন? হ্যাঁ, ধরেন একটা পাতিলে মাছের পোনা আছে, সেটা একটা পুকুরে ছাড়া হবে, কিভাবে ছাড়া হয়? আচ্ছা, পাত্রটা কি চট করে উপর করে ঢেলে দেওয়া হয়? আগে হয় পাত্রটা পুকুরের পানির উপর রাখা হয়, অথবা পুকুরের পানি অল্প অল্প করে। কেন করা হয় এটা? অর্থাৎ পুকুরের পানির তাপমাত্রা আর পাতিলের পানির তাপমাত্রা আলাদা, এই জন্য ওই মাছ, ছোট মাছ তো পোনা তো খুব সেন্সিটিভ, মানে হ্যাঁ সংবেদনশীল। তো এই দুই তাপমাত্রা ধীরে ধীরে সমন্বয় করা হয়। ধীরে ধীরে পরিবেশের চেঞ্জ হলে আমরা কিন্তু ধরতে পারি না। আপনি এই এসি রুম থেকে হঠাৎ করে 50 ডিগ্রি সেলসিয়াসে যান, গা মনে হবে কি পুড়ে গেল, তাই মনে হবে, তাই না? পুড়ে গেল, এটা হবে। তো
আর ওই যে মাছটা কেন ওই দেওয়া হয়, তাড়াতাড়ি ছেড়ে দিলে কি হবে, ও হঠাৎ করে নতুন পরিবেশে গিয়ে পরিবেশটা অ্যাডজাস্ট করতে, সেক্ষেত্রে অনেক পোনা কিন্তু মারা যেতে পারে। আপনার ক্লাসরুমটা এরকম, ওই যে বললাম আগে বাংলা স্যারদের ক্লাস নিচ্ছিলেন, ওর মাথার ভিতরে কিন্তু বাংলার পরিবেশ হয়েছে। আপনি চট করে গণিতে ঢুকেই বাংলার পরিবেশ থেকে গণিতের পরিবেশে না এনেই ওই উপর করে ঢেলে দিলেন, তাতে অনেক শিক্ষার্থীর কী হবে, আপনার ক্লাসের আর সংযোগ সাধন করতে পারবে। এটার জন্য ওই যে আস্তে আস্তে অন্তত 2-3 মিনিট নিয়ে পরিবেশটা চেঞ্জ করেন। তো ঢুকলেন, কুশল সালাম বিনিময়, কেমন আছো, ক্লাসরুম যদি তার একটা অগোছালো থাকে যে গুছিয়ে নেওয়া, হ্যাঁ এটা শ্রেণী ব্যবস্থাপনা বলি আমরা, যে ঢুকে আপনি কুশল বিনিময় করে ছাত্রদের একটু ঠিকঠাক বসায় নেবেন। নেওয়ার পরে যেটা হতে পারে যে কি ক্লাস ছিল, এখন কি ক্লাস, ওই ক্লাসের বই খাতা বের করো করে আজকের যে টপিকটা, সেই টপিকটা সম্পর্কে এমন কিছু ঘটনা বা এমন কিছু গল্প বা এমন কিছু ছবি হতে পারে বা এমন কিছু উপকরণ বা এমন কিছু প্রশ্ন দেখাবেন, দেখিয়ে তাদের মুখ থেকে ওই ইয়েটা বের করে না। যেমন আমি যদি এখানে বলি, এক শিক্ষক ক্লাসে ঢুকেছেন, হ্যাঁ ক্লাসে ঢুকে শিক্ষার্থীদের বললেন যে তোমরা কেমন আছো, স্যার ভালো আছি। তো কী ক্লাস ছিল, এই ক্লাস, এখন কি ক্লাস, তো স্যার এই সাবজেক্টে, তাহলে এখন বই খাতা বের করো এই ক্লাসের। তো ঠিক আছে, তোমরা খাতা বের করেছো, হ্যাঁ স্যার। এবার তোমরা ক্লাসরুমে একটু তাকাও তো, দেখো তো কী কী আছে ক্লাসরুমে, তোমরা খাতায় লেখো। ওরা মনে স্যার কী ব্যাপার, পড়াবে না নাকি, খাতায় লিখছে তারা, চেয়ার টেবিল যাটা আছে। তখন শিক্ষক বললেন তোমরা বলো তো, বলে উনি এরকম চারিপাশে লিখলেন, ঠিক আছে, দাদা শিক্ষার্থীরা লিখেছে চেয়ার টেবিল বেঞ্চ টেন্স এইটাই। তো শিক্ষক প্রশ্ন করলেন, আচ্ছা আমি যে শিক্ষক ক্লাসে আছি, শিক্ষক তো লেখনি। স্যার ও ভুলে গেছি, লিখে হ্যাঁ তো লেখো। আচ্ছা এবার শিক্ষকের প্রশ্ন, তুমি ক্লাস দিয়ে বাইরে তাকাও, জানাল দিয়ে বাইরে তাকাও, বাইরে কি কি দেখতে পাচ্ছ খাতায় লিখো। শিক্ষার্থীরা বুঝতে পারছে না শিক্ষক কি করতে যাচ্ছেন, ওরা খুব আগ্রহ নিয়ে ওটা কাজ করছে। তারপরে শিক্ষক এখানে লিখলেন, ওরা বাইরে যা যা দেখেছে, গাছপালা, হ্যাঁ ঘর বাড়ি, ওই পশু পাখি যা দেখেছে, আশপাশে যা দেখতে পেয়েছে, শিক্ষক জিজ্ঞাসা করে লিখলেন। এবার শিক্ষকের প্রশ্ন, আচ্ছা তোমার বাড়ির চারিপাশে কি কি আছে একটু খেয়াল করে লেখো তো। লিখলো। শিক্ষার্থীরা কিন্তু খুব আগ্রহ মনোযোগ নিয়ে কৌতূহল নিয়ে লিখছে যে স্যার কি করতে যাচ্ছে আসলে। তারপর শিক্ষক এখানে লিখলেন, ওরা বিভিন্ন শিক্ষার্থী জিজ্ঞাসা করে। এখন শিক্ষকের প্রশ্ন, সবগুলো মিলে কি, দেখেন আপনাদের মুখ থেকে বের হয়ে এসছে পরিবেশ। তখন শিক্ষক বললেন যে ঠিক আছে, তাহলে আমাদের আজকের পড়ার বিষয় হলো পরিবেশ। বলে উনি তো শিরোনামটা কি করবেন, পরিবেশ লিখে শিরোনামটা লিখে এরকম একটা টান দিবেন। এই পাঠ শিরোনামটা এইভাবে আপনারা, আমি তো একটা ইয়াতে বললাম, আপনারা প্রশ্ন করেও আনতে পারেন, একটা হাদিস দিয়েও আনতে পারেন পড়ার টপিকের সঙ্গে মিল রেখে, একটা কারো কোনো নবীজির জীবনী দিয়ে, ছোট্ট শিক্ষামূলক গল্প দিয়ে, বাইরের একটা ঘটনা দিয়ে, এটা দিয়ে। এই যে দেখুন ওনারা কিন্তু এখন এই পরিবেশে চলে এসছে, ওই যে মাছের পোনার পরিবেশ কিন্তু আমি এখন ঠিক করে নিয়েছি। তো এটাই হলো এই যে পাঠের সূত্রপাত করা অংশ। তো এটা একটু করলে ওরা আপনার পাঠে একটু মনোযোগটা চলে আসে। যোগাযোগ দক্ষতা, যোগাযোগ মানে কি, যে ধরুন আমার কথা একজন শুনছেন, ওনার কথা আমি শুনতে পাচ্ছি, যোগাযোগ। এই তো মোবাইলে যদি আমি কাউকে ফোন করি, ওনার কথা আমি শুনতে পাচ্ছি না, যোগাযোগ হবে না, হবে না। তো আমি যদি এমন আস্তে আস্তে কথা বলি যে আমার কথা পেছনের স্টুডেন্টরা শুনতে পাচ্ছে না, তার সঙ্গে কিন্তু আমার যোগাযোগটা হচ্ছে না। এবং স্পষ্ট উচ্চারণে, এবং অনেক সময় হয় কি যে এলাকার একটা টান থাকে, কিন্তু কিছু কিছু টান ভালো লাগে, ওই টান নিয়ে কিন্তু আবার শিক্ষার্থীরা কিন্তু মজা করে, জানেন কিনা। আমারও হয়তো দু একটা টান বের হয়ে যাচ্ছে, কিন্তু আসলে যতটুকু পারা যায় সচেতনভাবে আমাদের শুদ্ধভাবে কথা বলাটা ক্লাসরুমে অন্তত উচিত। হ্যাঁ, ওই টান আমরা কিন্তু, ওরা বললাম না যে শিক্ষকদের এত ফলো করে শিক্ষার্থীরা, যে আপনার আমার নাম যে ওরা কি দিয়েছে একটা ছদ্মনাম, মানে বৈশিষ্ট্য অনুযায়ী, এটা আমি আপনি জানি না, বুঝছেন। হ্যাঁ, যেমন আমাদের একটা স্যার ছিলেন, মোটা লেন্স পরতেন চশমা, তো ওনার নাম দিয়েছিলাম লেন্স স্যার। আর এক স্যার এখানে চশমা পরতেন, হ্যাঁ, তখন তো বুঝতাম না যে এখানে আসলে চশমা পরার কাহিনী কি। তা আমরা মনে করছিলাম উনি বোধ হয় পাঁয়তারা করে ওখানে চশমা দিচ্ছেন, তো নাম দিয়েছিলাম পাঁয়তারা স্যার। হ্যাঁ,
তো পায়তারা। আর একটা ম্যাডাম ছিল আমাদের নিউরি, খুব সেজে গুজে আসতেন। তো আমরা উনি আমাদের একটা বিলাসী গল্প পড়াতেন। তো কেন জানি আমরা সবাই নাম দিলাম এটা হলো বিলাসী ম্যাডাম। তো এরকম আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষার্থীরা কিন্তু নাম দেয়। তো আমাদের কথাবার্তা যদি এরকম উচ্চারণটা না থাকে, শিক্ষার্থীরা আমাদের এরকম করবে। এই দৃষ্টিবিন্যাস স্যার এইটা ক্লাসে করবেন, হ্যাঁ। কারণ এই যদি আপনি এভাবে তাকিয়ে তাকিয়ে করেন, তো যারা দুষ্টু বলে ছাত্র ওইদিকে তাকিয়ে আছে একটু ঘুমায়নি, হ্যাঁ। কিন্তু আপনি যদি সব সময় একটা ভালো বক্তার একটা গুণ হলো তার সব দিকে তাকানো। এটা আপনারা জানেন ওয়াজ টোয়াজের ক্ষেত্রে, বা তাকালে হবে কি, যখন একটা বাচ্চা ধরুন অন্য কাজ করছেন, আপনি ওর দিকে একটু খালি তাকালেন, ও বুঝে ফেলছে, ও কিন্তু চুপ করে যাবে, হ্যাঁ। আপনি কোনো কথা না বলে কিন্তু ওকে মানে নিয়ন্ত্রণ করে ফেললেন, হ্যাঁ। এই দৃষ্টিবিন্যাসটা খুব ভালো। আর যোগাযোগের ক্ষেত্রে যখন কারোর সঙ্গে কোনো শিক্ষার্থীর সঙ্গে আপনি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, চোখে চোখ রাখবেন, চোখে চোখ রাখবেন। এটা কিন্তু একটা খুব বড় গুণ মানুষের। চোখে শুধু শিক্ষার্থী না, আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলবেন চোখে চোখ রেখে কথা বলবেন, এতে আপনার ইয়াটা ফুটে উঠবে, হ্যাঁ, ব্যক্তিত্বটা। দৃষ্টিবিন্যাসটা খুব ভালো জিনিস, তাহলে আপনি বুঝতে পারবেন কে কি করছে, আপনি খুব ভালো বুঝতে পারবেন, হ্যাঁ। এই যে এক জায়গায় দাঁড়িয়ে না থেকে পায়চারি। আমি একটু বলি যে ধরুন আপনি একটা ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছেন, নিচে অনেকগুলো ট্রেন থেমে আছে। হঠাৎ করে একটা ট্রেন চলতে শুরু করলো, আপনার মনোযোগ কোনটার দিকে যাবে? ওই থেমে থাকার দিকে না চলন্তর দিকে? চলন্তর দিকে। বা একটা মাঠের ধারে বসে আছেন, হঠাৎ করে কিছু অংশ বাতাসে ধানের ক্ষেত্রে একটু ঢেউ খেলাই দিল, আপনার নজর কোন দিকে যাবে? কারণ হলো নড়াচড়া জিনিসের প্রতি মানুষের মনোযোগটা বেশি যায়। এই ধরনের শিক্ষক এক জায়গায় এরকম দাঁড়িয়ে থাকলে ওই দেখবেন যে তাকিয়ে থাকতে থাকতে মানে চোখেরও তো ব্যায়াম দরকার, হ্যাঁ। আবার এটার একটা ফায়দাও আছে। ধরুন একটা শিক্ষার্থী দুষ্টুমি করছে, এখন আপনি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন, দিদি তা আপনি হঠাৎ করে এই কী করছিস ওঠ, আপনার ছন্দপতন কিন্তু নষ্ট হয়ে গেল। তো আপনি কথা বলতে বলতে গিয়ে একটু কাঁধের উপর হাত রাখলেন, ও যা বোঝার বুঝে গেছে। আবার পেছনের গুলো বেশি দুষ্টুমি করে, ওই দুষ্টুমি করার জন্য পেছনে বসে। তো ওর জন্য আপনি যদি একটু রাউন্ড দেন না, আর ওরা কাছে গেলে হয় কি শিক্ষকের প্রতি যে একটা সংকোচ এটা দূর হয়ে যায়। তো এই জন্য একটু মুভমেন্ট করবেন, মুভমেন্ট করলে ওই শিক্ষার্থীরা যে নজরও এদিক ওদিক যাচ্ছে, এতেও তাদের মনোযোগটা থাকে, সক্রিয়তাটা থাকে, এটা করবেন আর কি। এই যে এটা যে শিক্ষার্থী যদি কোনো কিছু জানতে চায় বা প্রশ্ন করতে চায়, আমরা বলে বুঝতে পারছি কি বলবি, বুঝতে পারছি, এর থামাই দেওয়া যাবে না, ওকে বলতে দিতে হবে, বলার পরে আপনাকে বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, আন্তঃব্যক্তিক দক্ষতা, এটা আমরা বলছি যে ব্যক্তির সঙ্গে ব্যক্তির যে সম্পর্কের একটা হতে পারে, শিক্ষকের সাথে শিক্ষার্থীর কেমন সম্পর্ক হতে পারে, শিক্ষার্থীর সঙ্গে শিক্ষার্থীর কিভাবে শিক্ষক সম্পর্ক স্থাপন করবেন। কারণ অনেকে আছে কি যে ধরুন একটা গরিব পরিবারের বা অন্য সম্প্রদায়ের একটা বাচ্চা, ওর সঙ্গে কিন্তু বসতে চায় না, আছে না এরকম হয়। বা যারা একটু ভালো পারে, যে একটু পারে না তাকে কিন্তু নিতে চায় না। তো শিক্ষক ওই সম্পর্কটা কিভাবে বিল্ড আপ করবেন, গ্রুপ কাজের মাধ্যমে হোক, যেভাবেই হোক, এগুলো। আর একটাও করা যায় যে কিছু কিছু আমাদের সিস্টেম আছে যে বসার ক্ষেত্রে অনেক সময় আমরা ব্যাক বেঞ্চার বলে থাকি। ব্যাক বেঞ্চার মানে হলো মানে তারা একটু পিছিয়ে পড়া, এটা একটু মানে অন্যভাবে নেই। এইটা দূর করার জন্য হয় কি, যারা সামনে বসে পেছনে বসে তারা নিজেদেরকে একটু মানে মনে করে, হীনমন্যতায় ভোগে। তো সেক্ষেত্রে একটা সিস্টেম যদি অল্প হয় যে প্রত্যেকেই প্রতিদিন এক বেঞ্চ করে পেছনে সরে, তাহলে মানে চক্রাকারে ঢুকবে, নাগরদোলার মতো, মানে যে নিচে আছে সে এক সময় উপরে যাবে, তাহলে কেই সামনে না কেই পিছনে না, এরকম আপনার একটা পরিবেশ হতে পারে। আচ্ছা, বিশ্লেষণমূলক হলো যে আপনার ক্লাসে আপনি একটা বিষয় পড়াতে গিয়ে জটিল পরিস্থিতি হয়ে গেল কিনা, হতে পারে না অনেক সময় শিক্ষার্থীদের সঙ্গে মতামত বা তর্ক বা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে হয় কি জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো এই পরিস্থিতি হচ্ছে কিনা এটাকে আপনি আন্দাজ করার কিন্তু ক্ষমতা থাকতে হবে। আর যদি হয়ও, এটা কিভাবে এখন মোকাবেলা করতে হবে এটাও কিন্তু। ধরুন আপনি পরীক্ষার হল, আপনি পরীক্ষা নিচ্ছেন, হঠাৎ করে একটা বাচ্চা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেল, এই পরিস্থিতিতে আমরা কেউ কল্পনা করিনি, তাহলে এটা আমাকে মোকাবেলা করতে হবে।
কারণ এই পরিস্থিতির কারণে অন্যদের যেন পরীক্ষা মানে বিঘ্নিত না ঘটে, এরকম আমাকে নিতে হবে। তো এগুলো আপনার উপস্থিত বুদ্ধি দ্বারা কিভাবে করলে জিনিসটা ট্যাকল করা যাবে, এটা এতে পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। এগুলো মনোবৈজ্ঞানিক, এগুলো আমরা একটু দেখে নিই পয়েন্টগুলো। হ্যাঁ, শিক্ষার্থীর পছন্দকে উৎসাহিত করা, এগুলো বিশেষ করে আপনার সহপাঠ্যক্রমিক কার্যাবলী, যে আপনি পছন্দের তাদেরকে অপশন দেবেন যে এই প্রতিযোগিতা হবে, তোমার নিজের পছন্দ মতো বেছে নাও। বা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ওর যেটা পছন্দ, হ্যাঁ এগুলো, বা ও যেভাবে চাচ্ছে, অনেক সময় যদি আমার সম্ভব হয় তার আগ্রহটাকে, তার পছন্দটাকে আমার বেশি গুরুত্ব দেওয়া উচিত, যদি মানে সেটা আমার ক্লাসরুমের ম্যানার অনুযায়ী হয়। সতীর্থ শিক্ষণ, ওই যে মানে দুজনের মধ্যে শেয়ার, এটা আমরা সর্দার পড়ো পদ্ধতি বলি অনেক সময়, যে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে দিয়ে ক্লাস অন্যদেরকে নেওয়া। হ্যাঁ, এই কারণে দুর্বল, অথবা ওই যে বললাম দুর্বলদেরকে সবলরা পাত্তা দেয় না। তো এক্ষেত্রে হয় কি, যে দুর্বলকে আর সবলকে মিলে একটা কাজ দেন, যে তুমি ওকে দাও। এটা হলে হবে কি, যে পারে না সে তার সহকর্মী থেকে শিখে নিতে কোনো কুণ্ঠাবোধ করে না। এটা কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা বিল্ড হয়। আর ধৈর্যশীল হওয়া, শিক্ষককে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, কারণ আপনি একবার, দুইবার, তিনবার, 5 বার পড়ানোর পরে একটা শিক্ষার্থী কিন্তু বুঝতে না পারে, তো সেক্ষেত্রে আমরা কি করি, পিটুনি শুরু করে দিই। এটা তবে শাস্তির ক্ষেত্রে কিছু কথা বলি, শাস্তি দেওয়া যাবে না তা না, কিন্তু শাস্তি দিতে হবে এমনভাবে যেন সেটা সংশোধন হয়। যে শাস্তি দিলে আপনি নিশ্চিত যে এটা সংশোধন হবে, তখন আপনি শাস্তি দেবেন। কিন্তু নিজের রাগ, নিজের ক্রোধ, নিজের প্রতিহিংসা দমন করার জন্য আপনি শাস্তি দেবেন, সেটা কিন্তু ঠিক হবে না। যেমন হতে পারে যে একটা শিক্ষার্থী পড়ালেখা করে আসেনি, তা আপনি তাকে এটুকু শাস্তি দেন যে আজ টিফিনে তুমি বেরোতে পারবে না, এই পড়া করে তুমি দিয়ে যাবে, তারপরে তোমাকে আজকে বা ছুটির পরে তোমার বের হওয়া নাই। এটা কিন্তু একটা শাস্তি, কিন্তু এই কৌশলে সে কিন্তু বাড়ি যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবে, তোমরা আমাকে তাহলে পড়াটা করতেই হবে। কিন্তু তখন যদি আপনি বেদ দিয়ে পিটুনি দেন, হয়তো তার সংশোধন নাও আসবে কিনা জানি না আমরা, নাও হতে পারে। তবে শারীরিক পানিশমেন্টে আমরা আগে যাব না। যদি দেখি যে এটা করলে সংশোধন হবে, সেক্ষেত্রে আমরা পানিশমেন্টটা দিতে পারবো। তাছাড়া আমরা ক্রোধের বশবর্তী হয়ে নিজের ক্রোধ মেটানোর জন্য আমি তাকে ফাঁসি দেবো, এটা যেন না হয়। আর শিক্ষার্থীদের শেখার ধরন অনুধাবন, আমি একটু পরে আপনাদের একটা জিনিস দেখাবো, যে প্রত্যেক শিক্ষার্থী কিন্তু একই রকমভাবে শিখে না। একই রকমভাবে শিখলে, একই টিচার একই বিষয় পড়ালো, তাহলে 30 জন, কেন 30 জনের রেজাল্ট 30 রকম, তাই না? প্রত্যেকের শেখার ধরন একটু আলাদা। কেউ ধরুন হাতে কলমে কাজ করে শিখতে ভালো পারে, কেউ হয়তো মুখের কথায় ভালো শিখে, কেউ যুক্তি দিয়ে ভালো শিখে, কেউ একটা জিনিস দেখে ভালো শিখে, কেউ হয়তো মানে বাস্তব উপকরণ দিয়ে ভালো শিখে। তো আপনার এটা দেখতে হবে যে কোন শিক্ষার্থী কিভাবে সাধারণত ভালো বুঝতে পারে, তাকে সেভাবেই সম্ভব হলে দিতে হবে। এই যে সমস্যাগত শিক্ষার্থীদের সাহায্য করার দক্ষতা, সাহায্য করা স্যার, পিটুনি না। মানে সমস্যাগ্রস্ত বিভিন্ন থাকতে পারে। ধরুন একজনের হয়তো দৃষ্টি, হ্যাঁ স্যার বলেন। আচ্ছা, প্রেরণাটা হলো তাগিদ, মানে আগ্রহটা, যে ওরা এই বিষয়টা, ধরুন আপনি বলছে আমরা সাধারণত করি কি, যেটা আমাদের কাজে লাগে না সেটা কি করি, যখনই স্যার বলে এটা কিন্তু 3 স্টার, এটা কিন্তু পরীক্ষাতে 100% আসবেই, তখন আমরা ওই বিষয়টা কি করি, গুরুত্ব, আমাদের শেখার একটা তাগিদ পাই। তা আপনারা যদি ওই বিষয়ের গুরুত্বটা বা জীবনে কি প্রয়োজন, ওটা যদি তাদেরকে দিয়ে তাদেরকে ওই ভিতর থেকে একটা তাড়না অনুভব করাতে পারেন, সেটা শেখার প্রতি আগ্রহটা তাদের বেড়ে যায়। হ্যাঁ, এই জিনিসটা প্রেশন আসিস্ট। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ স্যারকে। আচ্ছা, সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের সাহায্য করার, যেমন একজন শিক্ষার্থী চোখে কম দেখে, হতে পারে, বা কানে কম শোনে, হতে পারে না? কানে কম শোনে, তার জন্য আমাকে একটু কি সাহায্য করতে পারি, সামনের বেঞ্চে আনতে পারি, অথবা আমি একটু জোরে কথা বলতে পারি। যে চোখে কম দেখে তার জন্য বোর্ডে আমি একটু বড় করে লিখতে পারি, তাকে সামনে এনে।
যতটুকু আমার সামর্থ্যের মধ্যে দরকার, বা যে ধরুন যে দুটি পা নেই, হুইল চেয়ারে চলাফেরা করে, তার জন্য আমরা প্রশাসন থেকে শুরু করে তার ক্লাসরুমটা নিচতলায় দিতে পারি না? মানে এই যে সমস্যাগ্রস্ত এগুলো, বা ধরুন একজনে একটু একবারে বুঝে না, হয়তো তাকে 2 বার বলা লাগে, তো সেক্ষেত্রে আমি আমার হোক আর তার পাশে আরেকজন শিক্ষার্থী দিয়ে তাকে আমি বুঝাই দিলাম। এভাবে বিভিন্ন সমস্যা আমরা মোকাবেলা করতে পারি। আচ্ছা, এই যে সমস্যাগ্রস্ত শিক্ষার্থীর কিভাবে আমরা সাহায্য করব? হ্যাঁ, সমস্যাগ্রস্ত কারা? যারা রেজাল্ট খারাপ করে, অথবা ভালো রেজাল্ট ছিল কিন্তু রেজাল্ট খারাপ। একটা দল আছে বরাবরই রেজাল্ট খারাপ করে, আরেকটা আছে ভালো রেজাল্ট করেছে কিন্তু আরেক শ্রেণীতে গিয়ে রেজাল্টটা খারাপ। হ্যাঁ, অতিমাত্রায় অনুপস্থিতি, ক্লাসেই আসে না, এটা তার নিশ্চয় একটা সমস্যা আছে। হ্যাঁ, ক্ষতিকর আবেগিক প্রক্রিয়া, ওই যে এসে কাউকে পিটুনি দেয়, বন্ধু বান্ধবকে আশ্রয় দেয়, হ্যাঁ, মানে ক্ষতিকর যেগুলো অন্যদের জন্য, হ্যাঁ, অন্যদের সঙ্গে মারামারি করে, বিভিন্ন জিনিস চুরি করে, কারো জিনিস ভেঙে ফেলে, এগুলো। আচ্ছা, আকস্মিক উৎসাহ কমে যায়, হঠাৎ করে দেখছেন যে ক্লাসে মনোযোগ নাই, ও কেমন জানে হয়ে গেছে, হ্যাঁ, পড়ালেখার প্রতি মনোযোগ নাই, হ্যাঁ, শিক্ষকের দিকে মনোযোগ নেই, হঠাৎ এরকম হয় না? হয়। আচ্ছা, খুব বিভ্রান্তিকর আচরণ, মানে কেমন জানে আচরণ করছে। তো এরকম একটা বলি যে আসলে সমস্যাগ্রস্ত শিক্ষার্থী, আমরা যদি এখানে সলিউশন আছে কিনা দেখে নিই। আচ্ছা, আমরা সমাধান থেকে আমি একটা ঘটনা বলবো আপনাদের। এই যে একান্তে কথা বলা, কেন? কারণ এরকম একটা শিক্ষার্থী আমার শোনা যে একটা বালিকা বিদ্যালয়ে একটা মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে কমন রুমে নিয়ে গেছে, ম্যাডামরা গিয়েছেন। তো পায়ে তার জুতা পরা, হ্যাঁ, জুতা পরা, ওটা দুপুর টাইমে, টিফিন টাইমে সে হঠাৎ করে কেন জানি মানে অসুস্থ হয়ে গেছে। তো একজন ম্যাডাম বলছেন যে আচ্ছা তোমার গরমের দিন জুতাটা খুলে দিই, হয়তো গরমে আরাম পাই। ওই মেয়ে জুতা খুলতে দিবে না। তো এখন উনি ম্যাডাম মনে করছেন যে কী কারণে খুলতে দিচ্ছেন, হয়তো লজ্জা করছে মনে হয়। হ্যাঁ, উনি ধমক দিয়েছেন, এই মেয়ে তুমি বেশি বোঝো, থামো। বলে জুতা খুলেছেন, খুলে উনি অবাক। অর্থাৎ তার জুতার মোজাটা পায়ের গিরার ওপর পর্যন্ত অংশটুকু আছে, নিচের দিকে নাই। অর্থাৎ এতই দরিদ্র যে তার মোজা কেনার সামর্থ্যটা তার নাই। ওই ছেঁড়া মোজার ওপরের অংশটুকু শুধু দেখানোর জন্য এটুকু গিরার ওপরের অংশ পরে এসছে, হয়তো সে দুপুরে খেয়ে আসেনি। তো এই যে এরকম সমস্যা, শিক্ষার্থীকে যখন আপনি এরকম দেখবেন, তার একটা নিশ্চয়ই কোনো সমস্যা থাকে। গরিব বাচ্চা হলে হয়তো সকালে খেয়ে আসেনি, ওই জন্য সে ঝিমুচ্ছে, আপনি বললেন এই ক্লাসে মনোযোগ নিয়ে চড় লাগাই দিলেন, হয় না? সে দুষ্টুমি করছে, স্কুলে টিফিনের পর চলে যাচ্ছে, মানে এই যে আচরণগুলো হতে পারে। এটার ক্ষেত্রে আমরা বলি সাক্ষাৎকার বলে একটা দক্ষতা আছে। ওই শিক্ষার্থীকে ডেকে যে শিক্ষককে সে পছন্দ করে সেই শিক্ষক দ্বারা তার সঙ্গে একান্তে কথা বলে, বাবা তোমার সমস্যাটা কি? হয়তো তার এমনই দরিদ্র যে রাত জেগে তাকে কাজ করতে হয়, সে রাত জেগে কাজ করেছে, ক্লাসে এসে ঝিমুচ্ছে, কিন্তু আপনি মনে করছেন যে ওই বেটা এমনি আমার ক্লাসে মনোযোগ নেই, পিটুনি দিয়ে দিলেন। হ্যাঁ, এই জন্য বলছি সমস্যা করছে এই যে তাদের হলে এই যে একান্তে কথা বলে, যে আবেগ নিয়ন্ত্রণ, ওই যে আমি হঠাৎ করে আবেগ বশবর্তী হয়ে তাকে শাস্তি দিয়ে ফেললাম, কটু কথা বলে ফেললাম, এটা যেন না হয়। অবিচ্ছিন্নভাবে মনোযোগ দেয়, আপনি মনোযোগ দিলে বুঝবেন তার পরিবর্তনগুলো কেন হচ্ছে। হ্যাঁ, খুব শান্তভাবে শ্রদ্ধাভাবে, এই যে খুব আমরা অনেক সময় বলি যে জোর করে যে কাজটা না হয়, গায়ে হাত বুলায় সেই কাজটা অনেক সময় হয়। তো স্নেহ দিলে আসলে অনেক বাচ্চা সংশোধন হয়। হ্যাঁ, তার সমস্যা বোঝা এবং সে সত্যি সমস্যা তার সমর্থন করে ইত্যাদি, যে সে আসলেই সমস্যার কারণে ওটা করছে না আসলে মানে ওই যে বদমাইশি করে এরকম করছে, এটা কিন্তু কথা বললে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমার একটু অভিজ্ঞতা বলে নিই। আমার সাবজেক্টে আসলে বিএডের অনার্স 4 বছরের আর মাস্টার্স এমএড। তা আমাদের 6 মাস একটা স্কুলে গিয়ে টিচিং করতে হতো। আমি ক্লাস 7 একটা ক্লাস নিতাম, সেই 7-এ 2টা বাচ্চা ছিল মানে সেই রকম দুষ্টু। একটা হলো নাম ছিল গাজী আর একটা নাম হলো সাইফুল। তো ক্লাসে যখন তাদের নাম জিজ্ঞাসা করে পুরো ক্লাস হেসে ওঠে, মানে কী রে নাম জিজ্ঞাসা করতে হেসে ওঠে কেন? 2-3 দিনে টের পেয়ে গেলাম যে কেন, মানে ওদের হায়া পট্টি লাজ লজ্জা কিচ্ছু নাই, আর যেখানেই বসবে সেখানেই আরেকজনকে দুষ্টুমি। ও কান ধরে আনবেন, ও কান ধরে হাসছে, বের করে দিবেন, বলে স্যার খুব ভালো হলো, ক্লাস করা লাগবে না। হ্যাঁ, মানে এরকম
তো আমি দেখলাম যে এরকম করে কাজ হচ্ছে না। আবার রেজাল্টও খারাপ, পড়াশোনাও করে না। তো দুজনকে করলাম কি, যে আমি আমার ক্লাসরুমের বিভিন্ন কার্যক্রমে তাদেরকে আমি পার্টিসিপেট করালাম, মানে ভালোভাবে ব্যবহার করে। আচ্ছা গাজী, তুমি আসো তো, আমার পোস্টার পেপারটা একটু টাঙ্গাতো বাবা। এই সাইফুল, তুমি এসে পড়ো তো, হ্যাঁ এটা কি। তারপরে দেখলাম যে মানে আমি যখনই ডাকি পরে এমন তারা খুশি হয়, হ্যাঁ খুশি হয়ে সামনে চলে আসে, এবং ক্লাসে আর দুষ্টুমি কেন জানে আর করছে না। তো তারপরে এরকম হতে হতে পরীক্ষা নিলাম একটা, দেখি যে রেজাল্ট সে 10-এ 8 পেয়ে গেল, একজন 7 পেলে একজন 8। তা আমি এই সবার সামনে নিয়ে আসলাম, বললাম এই যে দেখো এই গাজীকে তোমরা কত হাসি তামাশা করে, এই গাজী দেখো তোমাদের অনেকের চেয়ে বেশি নাম্বার পেয়েছে। তো এখন জানি না সে কী অবস্থায় আছে, মানে এই যে সেন্সটা আমার নিজের জীবন থেকে দেখা। হ্যাঁ, তো তাদের সমস্যা যদি আপনি ওইভাবে সঠিক সমস্যাটা ধরে, অনেক আছে স্যার, এই যে মেয়েদের বিশেষ করে আপনারা জানি না, পথে ঘাটে আসার সময় হয় কি বা অনেক ডিস্টার্ব ফিল করে, ওইটা কিন্তু লজ্জা হোক শরমের কারণে অনেক বলতে পারে না, কিন্তু ওই দেখবেন যে ক্লাসরুমে এসে কীরকম আচরণ করছে। তো ওরকম যদি আপনি কোনো ম্যাডামকে দিয়ে তার সঙ্গে কথা বলান, সে কিন্তু সমস্যাটা বললে কিন্তু একটা সমাধান আসবে এবং সে সাপোর্ট পাবে আপনার। এটা আচ্ছা, অংশগ্রহণ করার দক্ষতা। এটা হলো যে শিক্ষার্থীকে সবসময় সক্রিয় রাখতে হবে স্যার। এই যে আমি যেমন বলছি আপনাদের অনেক ঘুম চলে এসছে, কারণ কি একমুখী হয়ে গেছে। এটা হলো যে আমি শিক্ষক বলবে কম, শিক্ষার্থী বলবে বেশি, কিন্তু আমাদের উল্টা হয়। হ্যাঁ, উল্টা হয়। আবার সক্রিয় বিভিন্ন প্রচেষ্টা ভুল, কারণ শিক্ষার্থী একবারে পারবে না। এটা হলো আমরা বলি ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। হ্যাঁ, অর্থাৎ মানুষ যেমন একটা যখন কাজ আমরা করি, যে কোনো আবিষ্কার, স্যারেরা আবিষ্কার কিন্তু একবারেই কিন্তু হয়নি, ভুল করেছে, ওখান থেকে আবার আর এক পদ্ধতিতে গেছে, এই ভুল সংশোধন এভাবে করতে করতেই কিন্তু একসময় আবিষ্কারটা হয়েছে। স্যার 35-এ? আচ্ছা আমি তাহলে এই পয়েন্টগুলো শুধু আমি দেখিয়ে যাই, হ্যাঁ দেখে আমি ছেড়ে দেবো। হ্যাঁ আচ্ছা, এটা আমরা সমস্যা সমাধানকে গুরুত্ব প্রদান করা, অর্থাৎ ওই যেটা বললাম শিক্ষার্থীর আচ্ছা এইটা এই যে বাস্তবতার সঙ্গে রিলেট করতে বললাম না, যে স্যার প্রেষণা সৃষ্টির কথা যেটা বললেন, অর্থাৎ যেটা জীবনের সঙ্গে সম্পর্কিত, এটা যদি তুমি রিলেট করতে পারেন ওটা শিখবে তারা ভালো। খাবার স্যালাইন তৈরি করা স্যার শিখে কী হবে? আচ্ছা তুমি অসুস্থ হলে এটা তৈরি করে তুমি আরোগ্য লাভ করো, তাহলে কিন্তু মনোযোগ দিবে। একীভূতকরণ এটা হচ্ছে যে যখন ওই যে বললাম যে বিভিন্ন দৈহিক বা শারীরিক বা মানসিক বা আর্থিক বিভিন্ন যে বৈষম্যের বাচ্চারা আসে, তাদেরকে সবাইকে যেন একই সুযোগ সুবিধা একই চোখে দেখা, হ্যাঁ একই চোখে দেখা। এই যে এটা প্রশ্ন করার দক্ষতা। আচ্ছা আমি এখানে একটু খালি প্রশ্ন করার, যে প্রশ্নটা আপনারা সবার উদ্দেশ্যে করবেন। কারণ আমি নাম দিয়ে অমুক এই উত্তরটা বলো তো, ও সক্রিয় থাকলো আর বাকিগুলো সক্রিয় থাকলো না। আমি সবার উদ্দেশ্যে প্রশ্ন করবো, করে বলো যারা পারবে হাত তুলবে, তারপরে হাত তুলবে, এরপরে হাত তোলার মধ্যে থেকে জিজ্ঞাসা করবেন করে, এবার যারা হাত তুলেনি এবার ওদেরকে বলো আচ্ছা তুমি তো উত্তরটা শুনলে বলো, অর্থাৎ সকলের শিখন নিশ্চিত করতে হবে। হ্যাঁ, আর প্রশ্ন করার পর একটু সময় দিবেন। যেমন এখন আমি যদি জিজ্ঞাসা করি 87 আর 88 গুণ করলে গুণফল কত হয়, দেখেন কেউ সহজে বলতে পারবেন না, কিন্তু আমি যদি একটা সময় দিই পারবেন। হ্যাঁ, এই কারণে প্রশ্নের উত্তর রেডি করতে কত সময় লাগে এই অনুযায়ী আপনারা একটু সময় দিবেন। আচ্ছা 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 আপনাদের কোনো বিশেষ, এটা আমি দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, কোনো বিষয়ে যদি এই পাঠদান সম্পর্কিত মানে যতটুকু আলোচনা করলাম, যে কোনো পদ্ধতি বা কোনো কিছু। হ্যাঁ হ্যাঁ বলে অবশ্যই অবশ্যই স্যার। দাঁড়িয়ে চেয়ারে বসে পাঠদান করা, দাঁড়িয়ে পাঠদান করার মধ্যে একটু গুরুত্ব না, চেয়ারে বসে হয় কি স্যার, ওই যে স্থির বললাম তো, আর শিক্ষকের পুরোটা দেখতে পেলে শিক্ষার্থীদের ভালো লাগে। ওই যে একটু মুভমেন্ট করা যায় দাঁড়িয়ে বলে, আর দাঁড়িয়ে বসে যে দেহের যে ভঙ্গিটা এটা কিন্তু আকর্ষণ করে। এই আপনি দাঁড়িয়ে বসলে দেহের ভঙ্গিটা দেখাতে পারবেন, তখন যেমন আপনি বলছেন দীর্ঘশ্বাস, দুনিয়ার কোনো উদাহরণ দিয়ে বোঝাতে পারবেন, কিন্তু হয়ে গেল
পড়ানো, শিক্ষার্থীদের নজরে নিয়ে আসে। নজরে নিয়ে আসে, ওরা অ্যাক্টিভও থাকে। হ্যাঁ, শিক্ষার্থীর হাঁটা চলা এগুলো। আচ্ছা, আর কিছু স্যারেরা? হ্যাঁ, একটু একমুখী চলে আসে আর কি, টিচারেরও আসে। আচ্ছা, মোদি কোনো কথা শুনতে পারবে? হুম। আচ্ছা, নোটটা আমি দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, আর স্যারেরা একটু আপনাদের একটু আমি টার্মটা দিয়ে যাই, যে ক্লাসরুমে যখন হাঁটবেন, হ্যাঁ, এই দুইটা টার্ম আমি টপিকটা দিয়ে যাই একটু। এগুলো ক্লাসের আমরা বলি শিক্ষকের পিঠ কখনো দেখতে পাবে না শিক্ষার্থী। হ্যাঁ, পিঠ। তা আপনি এই যে সোজা গেলেন, গিয়ে এইভাবেই কিন্তু আসতে হবে আপনাকে। কিন্তু খেয়াল রাখবেন যে চেয়ারে টেবিলের লেগে আপনি পড়ে গেলে কিন্তু আবার উল্টা পরিবেশ। সুতরাং আপনাকে এভাবে যেতে হবে, এভাবে আসতে হবে। হ্যাঁ, এভাবে আসতে হবে। আর গুরুত্বপূর্ণ যখন কোনো তথ্য দেবেন তখন কিন্তু মুভমেন্ট করবেন না। তখন কোনো কিছু আবৃত্তি করছেন বা আয়াত তিলাওয়াত করছেন তখন কিন্তু দাঁড়িয়ে, কারণ ওই ইনফরমেশনটা মুভ করলে কথার দিকে আবার মনোযোগ চলে যায়। কিছু কিছু সময় মুভমেন্ট করবেন, কাজ শ্রেণীদের কাজ দিবেন। আর বোর্ড ব্যবহার করার সময় এই যে আপনারা অবশ্যই এভাবে ব্যবহার করলে কিছু বুঝতে পারবেন, এই সাইডে এইভাবে বোর্ড লিখবেন এবং বলবেন। আর শিক্ষার্থীদের দিয়েও আপনারা বোর্ড ব্যবহার করাবেন। একটা জিনিস দিয়ে কে জানো এসে লেখো, এতে যে তারা কি আনন্দ পায় দেখবেন যে পরে আসার জন্য। আর বিশেষ করে যারা দুষ্টু তাদেরকে শ্রেণী কাজে বেশি অংশগ্রহণ লাগালে দেখবেন ওরা 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 ঠিক হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, বল। ক্লাসের স্ট্যান্ডার্ড ছাত্র কতগুলো সম্ভব? এখন আচ্ছা, 200-250 ছাত্র ক্লাস নিচ্ছে, আবার কেউ বলছে 35 জন স্ট্যান্ডার্ড। এটা স্যার আসলে আদর্শ আমরা এটা অনেক সময় ক্ষেত্র অনুযায়ী বলে থাকি। যেমন ধরেন চারা গাছের যে যত্নটা লাগে বড় গাছের ওই যত্নটা লাগে না। হ্যাঁ, তো যারা প্রাইমারিতে আমরা বলি যে 1:30, মানে ওদের অনেক নার্সারি করা লাগে। তো 30টা হলে কি সুন্দরভাবে। আর হাই স্কুল পর্যায়ে আমরা অনেক সময় বলি যে 40, আর উচ্চ পর্যায়ে 50 বা 60 হলেও স্ট্যান্ডার্ড হয়। কারণ হায়ার লেভেলে তো অত নার্সারিং করা লাগে না, আর অত পদ্ধতি বা এটা বেশিরভাগই আপনার ওরা ম্যাচিউর, তো এটা এরকম আর কি হয়। তবে 60-এর অধিক 80-র অধিক হলে খুব কষ্ট হয়ে যায়, ওটাকে আমরা অধিক সংখ্যক বলে থাকি। হ্যাঁ, বলেন। ইংলিশ ক্লাস করাচ্ছি, না বসে বলেন। আমি কোনো ইংলিশ ক্লাস করাচ্ছি অথবা কোনো সায়েন্সের ক্লাস করাচ্ছি, তখন নয় আমি চলাফেরা করলাম। কিন্তু যখন আমাদের মাদ্রাসাতে যখন আমরা হাদিস পড়াই বা তাফসীর পড়াই, সেক্ষেত্রে তো তখন আমাদের বসে থেকে মনে হয় ক্লাস করাটা বেশি ভালো মনে হয়। সেক্ষেত্রে হ্যাঁ, যেটাতে আপনি মনে করবেন, আমি বলছি শিক্ষক হলো সবচেয়ে সেরা পদ্ধতি। হ্যাঁ, একই পদ্ধতি সবার জন্য প্রযোজ্য না। একই পদ্ধতি, যেমন হোমিও ডাক্তার কেউ আছেন চিকিৎসা করান, আচ্ছা, একই রোগের জন্য ব্যক্তি বিশেষে কিন্তু ওষুধের গ্রুপ বৈশিষ্ট্য অনুযায়ী কি আলাদা আলাদা না? ওই নাপার মতো না যে জ্বর আসছে সবাই নাপা খাবো, হোমিওর কিন্তু আলাদা আলাদা ব্যক্তির বৈশিষ্ট্য অনুযায়ী ওষুধের গ্রুপ কিন্তু আলাদা আলাদা একই রোগের জন্য। তো এখানে হলো আপনার শিক্ষার্থী কেমন, আপনার ক্লাসরুম কেমন, কিভাবে করালে ভালো হবে, এই জন্য শিক্ষক অনুযায়ী আলাদা আলাদা পদ্ধতি। শিক্ষকই ভালো জানবেন যে কিভাবে পড়ালে আমার শিক্ষার্থী ভালো শিখবে। হ্যাঁ, 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 হ্যাঁ স্যার। এই যে স্যার আপনি যখন আমি এরকম করতে করতে যে ক্লাসের পেছনে চলে গেলাম না, যে আমি এভাবে ঘুরলে কি হবে, আমার পিঠটা এবার ঘুরে সামনে আসলে কি হবে, আমার পিঠটা শিক্ষক দেখতে পাবে না? দেখতে পাবে তো। তা আমি এইভাবে ধরেন, এই যে আমি এটা আপনাকে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন এসে দেখান, আসেন স্যার, একটু বেরিয়ে আসেন আপনি। হ্যাঁ, বেরিয়ে আসেন। হ্যাঁ, আপনি ধরেন কথা বলতে বলতে ওই পেছন পর্যন্ত যাচ্ছেন। হ্যাঁ, যান, চলে যান ভিতরে। এই যে গেলেন ধরেন ক্লাসের পেছনে, স্যার এবার ঘুরেন, এদিকে ঘুরে আসেন। হ্যাঁ, আসেন, আপনাকে আমি দেখাচ্ছি। এইভাবে আসলে কি ওনার এখন পিঠ পেছনে স্টুডেন্টরা দেখতে পাচ্ছে না, আর আপনি ওইভাবে আসেন, আমি যেভাবে বললাম একটু যান। ধরেন এখন যাচ্ছেন উনি, হ্যাঁ, কথা বলতে বলতে যাচ্ছেন। হ্যাঁ, এবারে আসেন, হ্যাঁ, আস্তে আস্তে কথা বলতে বলতে আসেন। হ্যাঁ, এখন কি পিঠ দেখতে পাবে? এটাই হলো এটা স্যার আমরা বলি যে না, কারণ শিক্ষকের ফেস দেখুক সবসময়, মুখের সাথে মুখ দেখলে কথাবার্তা কিন্তু ভালো হয়, আকর্ষণ হয়।
আচ্ছা, আর কিছু স্যারেরা? হ্যাঁ স্যার বলেন। স্যার, প্রাইমারি সেকশনের ছাত্রদের শিক্ষাদানের জন্য উচ্চ শিক্ষিত শিক্ষকের দরকার নাই, এমন ধারণা কি সত্যি? না না, ওদের জন্য আরো বেশি দরকার। আপনার বাইরের দেশের প্রাইমারির জন্য পিএইচডি ডিগ্রিধারী টিচার লাগে, কারণ ওদেরকে শুধু তো আপনার বিষয় জ্ঞান থাকলে হবে না, ওদের সাইকোলজি, ওদের মনোবিজ্ঞান বোঝা, ওদেরকে নার্সারি করা, ওদেরকে যত্ন নেওয়া, এটা যদি আপনার ওই দক্ষতা না থাকে আপনি ওদেরকে শেখাতে পারবেন না। বললাম না, বাচ্চার গাছের যত্ন করা যত কঠিন, বড় গাছের যত্ন তো আপনি খালি সার বীজ দিলে তো গাছ হয়ে যাবে, কিন্তু এই যে বীজ থেকে যে নার্সারিতে যে গাছ রোপণ করে চারা করে, কি দক্ষতা লাগে বুঝেছেন? হ্যাঁ, কোনটা কার বেশি দক্ষতা থাকা লাগে? যে ওই বীজ দিয়ে যত্ন করে ওইটার থেকে গাছ তৈরি করে, তার কিন্তু দক্ষতা বেশি থাকা লাগে। মহিলাদেরকে নিয়োগ দেওয়া হয় প্রাইমারিতে মায়ের আদরে পড়ে। হ্যাঁ হ্যাঁ, এইটার কারণে মেনলি স্যার, যে ওরা আসলে যতটা স্নেহ দিতে পারে আমাদের পুরুষরা আসলে ওইভাবে পারে না, এটা একটা কারণ আর কি। আমাদের এখানে অধিকাংশ নতুন প্রতিষ্ঠান করতেছেন। আচ্ছা, নতুন প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে কি তাদের প্রধানদের কি একটা দায়িত্ব সংক্ষিপ্ত দায়িত্ব একটু আলোচনা করেছি। নতুন প্রতিষ্ঠান দেখবা যারা করতেছে আচ্ছা, বা করার কি মানে অবকাঠামো কি? প্রতিষ্ঠানে অবশ্যই প্রথমে আপনাকে যেটা বললাম, শ্রেণীকক্ষ তো লাগবেই। শ্রেণীকক্ষ সাথে টিচারদের একটা রুম, অর্থাৎ পাঠদানের জন্য যেই পাঠদানের রুম আগে আপনাকে ইয়ে করতে হবে, মানে ক্লাসরুমটা আগে আপনাকে ভৌত অবকাঠামোর মধ্যে। আর শিক্ষকদের অবশ্যই এই যে বললাম, যোগ্য শিক্ষক একটু প্রয়োজনে, যে এখানে যারা অভিজ্ঞ শিক্ষক আছে তাদের সঙ্গে মত বিনিময়ের কথা বললাম আমি, হ্যাঁ, ওইটা 2-3 জনকে নিয়ে গিয়ে আপনি বা তাদের ক্লাসও এখানে এনে দেখাতে পারেন, যে ওনার ক্লাসের পেছনে। এখানে প্রাইভেট প্রতিষ্ঠান, এতে সরকারি কোনো অনুদান নাই, বেতন নাই, নিনারা ধর্মীয় প্রতিষ্ঠান করবে, কিভাবে এটা কি সম্ভব? এটা স্যার ওই যে ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপারে আমার চেয়ে আপনারাই ভালো বলতে পারেন, যারা এই ধরনের প্রতিষ্ঠান আগে করেছেন। হ্যাঁ, যারা এ ধরনের প্রতিষ্ঠান আগে করেছেন তাদের সঙ্গে আলোচনা করে, ওই যে বললাম অভিজ্ঞতা শেয়ার, ওটা আপনি পরামর্শ নিতে হবে। তারপরে উনি সব কিছু প্রসিডিউর যদি কোনো থাকে, যে এই প্রতিষ্ঠান খোলার জন্য কি করতে হবে, যদি কোনো আপনার অনুমোদনও নেওয়া লাগে, উনি কিন্তু পরামর্শটা দিয়ে দিতে পারবেন। স্যার, একটা জিজ্ঞাসা। হ্যাঁ বলেন। যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বইয়ে বিভিন্ন ধর্মীয় শিক্ষা বইগুলোতে যে ভুল ত্রুটিগুলো উল্লেখ করা আছে, মানে ভুল লেখা আছে, তো আমরা শিক্ষকরা কি এই ভুলটাই শিখাবো না সঠিকটা শিক্ষা দেবো? যদি সঠিকটা শিক্ষা দেয়, ওটা যদি তারা পরীক্ষার খাতায় লেখে তাহলে বোর্ড পরীক্ষা কিন্তু নাম্বার পাচ্ছে না, আর যদি ভুল শিক্ষা দেয় তাহলে তারা সেটা লিখলেও নাম্বার পাচ্ছে। আচ্ছা, এখন হলো যে মূল্যায়ন করে কারা? হ্যাঁ, এটা যদি আপনারা জেনে থাকেন যে বইয়ের বিষয়টা দিয়েই তাদের মূল্যায়ন করে, এটা থাকে অনেক সময় ভুল। আর সেক্ষেত্রে আমাকে ওই যে বাস্তবতা নিরিখে হয় কি, ওইটাই দেওয়া লাগে, বইয়েরটাই দেওয়া লাগে, কিন্তু আপনি ক্লাসে একটু বলে দেবেন যে এটা ভুল আছে, সঠিকই, কিন্তু আমাদের এই কারণে পরীক্ষার নাম্বার পাওয়ার কারণে এটাই লেখা রাখছে। হ্যাঁ, এটা স্যার। হ্যাঁ, এটা স্যার আসলে স্ট্যামিনার উপরে নির্ভর করে, তবে আমাদের দেশে প্রেক্ষিতে আমার মনে হয় যে একটা ক্লাস নেওয়ার পরে একজন শিক্ষককে একটু বিরতি প্রয়োজন আছে, যে আপনি এই ক্লাসে ঢুকে সাথে সাথে ওই ক্লাসে ঢুকলেন, হয়তো প্রথম 2-3টা ক্লাসে আপনার শক্তি থাকবে, তারপরে আর কিন্তু থাকে না। এটা স্যার বিভিন্ন জনের বিভিন্নর উপর থাকে, তো এটার ব্যক্তি বিশেষে স্যার অনেক নির্ভর করে। মানে বললাম যে শিক্ষার যে প্যাডাগজির কৌশল, স্যার প্যাডাগজির কৌশলগুলো এটার কোনো মানে চিরায়ত ফর্মুলা না যে এইটাই হবে, এটা অনেক সময় পরিস্থিতির ওপরে নির্ভর করে। হ্যাঁ, এটা স্যার চাপ, এটা চাপ। আমি এটা বলছি না, আমি বলছি যে সাধারণত এরকম স্যার আচ্ছা আচ্ছা সুনির্দিষ্ট নাই, কিন্তু আমরা বলে থাকি যে একটা শিক্ষককে একটা শ্রেণীতে যাওয়ার পূর্বে একটা মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার দরকার। সেক্ষেত্রে একটা একটা করে গ্যাপ দিলে সবচেয়ে ভালো হয়। 4টা চলে আসলো, যাতে উনি একটা পিরিয়ড শেষ করে আর একটা পিরিয়ডের জন্য উনি গোছ গাছ করে সেভাবে উনি একটু বসে আরেকটা শ্রেণীতে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে পারেন।
আচ্ছা বলেন। অজু আমাদের সময় হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ আমি দিয়ে দিব পিডিএফ। না ডাউনলোড আমি ইয়াতে দিইনি, আমি একটু ইয়া করে নিই ওই দিব দিব দিব। আচ্ছা এটা আপনার প্রিন্ট করে নিতে পারবেন, আমি ওই কপিটা দিচ্ছি ওটা প্রিন্ট করে নিতে পারবেন।